জ্ঞান ফেরার পর অদ্রিকা কতক্ষণ মেঝেতে পড়েছিল সে জানে না। যখন সে উঠে বসল তখন শরীরটা ব্যথায় অবশ হয়ে আছে, কিন্তু মনের ভেতরের ভয়টা এখন জেদে পরিণত হয়েছে। সে বুঝতে পেরেছে এই ফ্ল্যাটের 4 দেয়ালের মধ্যে বসে কেঁদে কোনো লাভ নেই। পুলিশ, বন্ধু বা আধুনিক বিদ্বান কেউ তাকে বাঁচাতে পারবে না, কারণ শত্রুটা রক্তমাংসের নয়। শত্রুকে হারাতে হলে আগে তাকে চিনতে হবে। অদ্রিকা টলতে টলতে উঠে গিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরল। আজ সে অফিসে যাবে না, তারও সাথে দেখা করবে না। আজ সে যাবে ইতিহাসের কবর খুঁড়তে। নিলাম ঘরের সেই বৃদ্ধ কর্মী হরিচরণের কথা তার মনে পড়ল। চৌধুরী বাড়ির বৌমা যেদিন এই আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে দ্রুত তৈরি হয়ে নিল, গলায় একটা স্কার্ফ জড়িয়ে নিল যাতে কালশিটে দাগগুলো দেখা না যায়। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় সে আয়নাটার দিকে একবারও তাকাল না। সে জানে তাকালেই ওটাকে আটকে ফেলার চেষ্টা করবে। কলেজ স্ট্রিটের পুরনো বই পড়া ও আর্কাইভ। দুপুর 12টা। কলেজ স্ট্রিটের বইপাড়ার ভিড়, ট্র্যামের ঘণ্টা আর কফি হাউসের আড্ডা, সব মিলিয়ে এক জীবন্ত পরিবেশ। অদ্রিকা সোজা চলে এলো ন্যাশনাল লাইব্রেরির পুরনো নথিপত্র বিভাগে। তার এক পরিচিত বন্ধু সুমিত এখানে আর্কাইভিস্ট হিসেবে কাজ করে। সুমিত অদ্রিকাকে দেখে চমকে গেল। অদ্রিকা, তোরে কি অবস্থা? মনে হচ্ছে সপ্তাহখানেক ঘুমাসনি। অদ্রিকা কোনো ভূমিকা না করেই বলল, সুমিত, আমার একটা সাহায্য দরকার, খুব এমার্জেন্সি। আমাকে মুর্শিদাবাদের চৌধুরী জমিদার বাড়ি এবং ১৯০৫ সালের আশেপাশে ওই পরিবারে ঘটে যাওয়া কোনো অস্বাভাবিক মৃত্যুর রেকর্ড খুঁজে দিতে পারবে? সুমিত ভুরু কুঁচকে বলল, হঠাৎ জমিদার বাড়ি? কোনো হেরিটেজ প্রজেক্ট করছিস নাকি? ওরকমই কিছু, প্লিজ একটু তাড়াতাড়ি কর। সুমিত তাকে বসিয়ে ভেতরে গেল। অদ্রিকা লাইব্রেরির বিশাল রিডিং রুমে বসে রইল। চারদিকে হাজার হাজার পুরনো বইয়ের গন্ধ, কিন্তু অদ্রিকার নাকে এখনও লেগে আছে গতরাতের সেই পচা মাংসের গন্ধ। সে বারবার নিজের গলাটা স্পর্শ করছে। স্কার্ফের নিচে আঙুলের ছাপগুলো এখনও জ্বালা করছে। প্রায় 1 ঘণ্টা পর সুমিত ফিরে এলো। তার হাতে একটা জরাজীর্ণ ফাইল আর কিছু মাইক্রোফিল্মের প্রিন্ট আউট। সুমিতের মুখটা গম্ভীর। অদ্রিকা, তুই কার প্রজেক্ট করছিস জানি না, তবে এই ফ্যামিলি হিস্ট্রিটা খুব একটা সুবিধের নয়। সুমিত ফাইলটা টেবিলের ওপর রাখল। অদ্রিকা ফাইলটা খুলল। কি পেয়েছিস? সুমিত একটা পুরনো খবরের কাগজের কাটিং দেখাল। কাগজটা হলুদ হয়ে গেছে। নাম দ্য ক্যালকাটা গেজেট, তারিখ 12 আগস্ট ১৯০৫। হেডলাইন, মুর্শিদাবাদের জমিদার প্রাসাদের রহস্যজনক অগ্নিকাণ্ড, একই রাতে পরিবারের 7 সদস্যের মৃত্যু। অদ্রিকা দ্রুত চোখ বোলাতে লাগল। রিপোর্টে লেখা আছে ভুবন চৌধুরী এবং তার পরিবারের সবাই এক রাতে আগুনে পুড়ে মারা যান। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আগুনটা লেগেছিল কেবল বাড়ির অন্দর মহলের একটি নির্দিষ্ট ঘরে, জমিদার গিন্নি সুহাসিনী দেবীর খাস কামরায়। পুলিশ রিপোর্টে বলা হয়েছিল ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল এবং মৃতদেহগুলো এমনভাবে পাওয়া গিয়েছিল যেন তারা আগুনের ভয় পালানোর চেষ্টাই করেনি। সুহাসিনী দেবী। অদ্রিকা নামটা বিড়বিড় করে পড়ল। সুমিত বলল, আরও আছে। লোকমুখে শোনা যায় এটা নিছক দুর্ঘটনা ছিল না। সুহাসিনী দেবী নাকি তন্ত্র সাধনা করতেন, ব্ল্যাক ম্যাজিক। অদ্রিকা চমকে উঠল। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ। সুমিত আরেকটা কাগজ বের করল। এটা কোনো পত্রিকার পাতা নয়, হাতে লেখা একটা চিঠির ফটোকপি। এটা ওই বাড়ির এক নায়েবের লেখা ডায়েরির অংশ। এখানে লেখা আছে সুহাসিনী দেবী তার যৌবন আর সৌন্দর্য ধরে রাখার জন্য পাগল ছিলেন। বয়স বাড়ছিল, কিন্তু তিনি সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি বিশ্বাস করতেন বিশেষ কোনো আয়নার মাধ্যমে মানুষের আয়ু আর রূপ শুষে নেওয়া যায়। আয়ু শুষে নেওয়া, রূপ শুষে নেওয়া। তবে কি তার শরীরে যে ক্লান্তি, যে কালশিটে দাগগুলো আর আয়নার প্রতিবিম্বের সেই ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠা, সবই এর অংশ? সুমিত পড়তে লাগল। সেই বিশেষ আয়নাটি তৈরি করা হয়েছিল এক তান্ত্রিকের নির্দেশ মতো। আয়নার পেছনে পারদ বা সিলভারের প্রলেপের বদলে ব্যবহার করা হয়েছিল মৃত মানুষের হাড়ের গুঁড়ো আর বিশেষ কিছু ভেষজ। সুহাসিনী দেবী চেয়েছিলেন কাল বদল করতে, অর্থাৎ নিজের জরাজীর্ণ শরীর ত্যাগ করে কোনো নতুন তরুণ শরীরে নিজের আত্মার প্রতিস্থাপন করা। কাল বদল শব্দটা শুনে অদ্রিকার কানে গতরাতের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এলো। আয়নার কাছে ফুটে ওঠা সেই লেখা, কাল বদল। কিন্তু ১৯০৫ সালের সেই রাতে কিছু একটা ভুল হয়েছিল, সুমিত বলল। ডায়েরিতে লেখা আছে সুহাসিনী দেবী যা আবাহন করেছিলেন তিনি সেটা নিয়ন্ত্রণ করতে পারেননি। আয়নার দরজা খুলে তিনি ওপাশের অন্ধকারকে এপাশে টেনে এনেছিলেন।
সেই অন্ধকারের নাম ছায়াপুরুষ। সেই রাতে আগুন লেগেছিল ঠিকই, কিন্তু আগুনের শিখা ছিল নীল, আর কেউ বাঁচেনি। অদ্রিকা পাথরের মতো বসে রইল। তার মানে তার ফ্ল্যাটের বসার ঘরে যে আয়নাটা ঝুলছে ওটা কেবল একটা আসবাব নয়, ওটা একটা অসম্পূর্ণ তান্ত্রিক ক্রিয়ার যন্ত্র। সুহাসিনী দেবীর অতৃপ্ত আত্মা ওই আয়নার ভেতরে আটকে আছে, অপেক্ষা করছে সঠিক শরীরের জন্য। আর অদ্রিকাই সেই শরীর। ওই আয়নাটার কি হলো তারপর? অদ্রিকা অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল। সবাই ভেবেছিল ওটা আগুনে গলে গেছে, কিন্তু ওটা তো সাধারণ কাজ ছিল না, ওটা অক্ষত ছিল। এরপর ওটা হাতবদল হয়েছে বহুবার। লর্ড কার্জেনের এক অফিসার ওটা কিনেছিলেন। তিনি ৩ দিনের মাথায় আত্মহত্যা করেন। তারপর এক মারোয়ারি ব্যবসায়ী কেনেন। তার পুরো পরিবার পাগল হয়ে যায়। গত ৫০ বছর ধরে ওটা কোথায় ছিল কেউ জানে না। সম্প্রতি কোনো এক গুদাম থেকে ওটা উদ্ধার হয়েছে। অদ্রিকা উঠে দাঁড়াল। তার পা কাঁপছে। সুমিত, আমি আসছি। অদ্রিকা, শুন, তুই কোথায় যাচ্ছিস? চা খেয়ে যা, সুমিত ডাকল। কিন্তু অদ্রিকা শুনল না। সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার হাতে সেই পুরনো খবরের কাগজের প্রিন্ট আউটটা। অতীতের মুখোমুখি। অদ্রিকা বুঝতে পারল তাকে এখন একজন মানুষের কাছেই যেতে হবে, যার নাম ওই নিলামের সময় হরিচরণ বলেছিল। হরিচরণ হয়তো জানে এই অভিশাপ কাটানোর উপায় কি। সে ফোন বের করে নিলাম ঘরের নাম্বার ডায়াল করল। বহুবার রিং হওয়ার পর রিসেপশনিস্ট ধরল। হ্যালো, আমি অদ্রিকা বলছি। লট 44 কিনেছিলাম। আমি হরিচরণ বাবুর সাথে কথা বলতে চাই। হরিচরণ দা? ওপাশ থেকে গলাটা একটু দ্বিধাগ্রস্ত শোনাল। ম্যাডাম, হরিচরণ দা তো আজ কাজে আসেননি। কেন? কি হয়েছে? জানি না ম্যাডাম, শুনলাম ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল রাতে বাড়ি ফেরার পথে। উনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। অদ্রিকার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। হরিচরণ মারা গেছে গতকাল রাতে, ঠিক যখন অদ্রিকা আয়নার সাথে লড়াই করছিল? এটা কাকতালি হতে পারে না। আয়নাটা জানে, আয়নাটা সব জানে। যারা এর ইতিহাস জানে বা অদ্রিকাকে সাবধান করতে চেয়েছে তাদের সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। অদ্রিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। দুপুরের কড়া রোদ, কিন্তু তার মনে হচ্ছে সে হিমশীতল বরফের গুহায় দাঁড়িয়ে আছে। সে এখন একা। সুমিতকে সে কিছু বলেনি, তাই সুমিত নিরাপদ। কিন্তু হরিচরণ তাকে সতর্ক করেছিল, তাই তাকে মারতে হলো। এখন উপায় কি? অদ্রিকা ব্যাগের ভেতর থেকে সেই পুরনো কাগজের প্রিন্ট আউটটা বের করল। সুহাসিনী দেবীর একটা ঝাপসা ছবি আছে সেখানে। সে ছবিটার দিকে তাকিয়ে রইল। শাড়ি পরা, কপালে বড় টিপ, গম্ভীর মুখ। কিন্তু অদ্রিকা যত ছবিটার দিকে তাকিয়ে রইল ততই তার মনে হল মহিলার চোখের চাউনিটা খুব চেনা। হঠাৎ কাগজের ছবিটা যেন নড়ে উঠল। সাদাকালো ছবির সুহাসিনী দেবী অদ্রিকার দিকে তাকিয়ে হাসলেন, সেই পৈশাচিক হাসি যা সে গতরাতে নিজের প্রতিবিম্বের মুখে দেখেছিল। এবং অদ্রিকার মনে হল কাগজের ছবি থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, সমস্ত কোলাহল ছাপিয়ে। পালিয়ে লাভ নেই অদ্রিকা, আমি তোর রক্তে মিশে আছি। বাড়ি ফিরে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করছি। অদ্রিকা কাগজটা দুমড়ে মুছড়ে ডাস্টবিনে ফেলে দিল। সে বাড়ি ফিরবে, তবে হার মানতে নয়। সে জেনে গেছে তার শত্রুর নাম সুহাসিনী দেবী, এবং সে এটাও জানে যে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের মাধ্যমে যা শুরু হয়েছে তা শেষ করতে হলে সেই তন্ত্রের নিয়মেই করতে হবে। সে ট্যাক্সি ডাকল। কালীঘাট, শ্মশান রোড। যদি বিজ্ঞান তাকে বাঁচাতে না পারে, তবে তাকে বিশ্বাসের সেই অন্ধকার গলিতে হাঁটতে হবে, যেখানে বিজ্ঞান শেষ হয় আর অতিপ্রাকৃত শুরু হয়। অদ্রিকা জানে না সে জিতবে কিনা, কিন্তু সে তার শরীরটা এত সহজেই ওই ডাইনিকে ছেড়ে দেবে না। গাড়ির পেছনের সিটে বসে অদ্রিকা গাড়ির লুকিং গ্লাসে তাকাল। ড্রাইভারের চোখের বদলে সে গ্লাসে এক মুহূর্তের জন্য দেখল পেছনের সিটে তার পাশেই বসে আছে এক ছায়া মূর্তি, এক কালো ঘুমটা দেওয়া মহিলা মূর্তি। অদ্রিকা চোখ সরাল না। সে মনে মনে বলল, তৈরি থেকো সুহাসিনী, খেলা সবে শুরু হলো। কালীঘাটের শ্মশানকালীর মন্দির থেকে যখন অদ্রিকা বেরোল, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তার ব্যাগে এখন আর ল্যাপটপ বা অফিসের ফাইল নেই। তার বদলে আছে একটা ছোট লাল কাপড়ের পুটলি। তার ভেতরে আছে শ্মশানের ছাই, মন্ত্রপুত কিছু লোহার পেরেক আর এক টুকরো হাড়। মন্দিরের এক বৃদ্ধ তান্ত্রিক তাকে বলেছেন, মা, প্রেত শক্তির সাথে লড়াই করতে হলে নিজের ভয়কে আগে মারতে হবে। এই পেরেকগুলো দিয়ে ওই আয়নার ফ্রেমটা গেঁথে দিবি, যাতে ওটা আর খুলতে না পারে। কিন্তু সাবধান, ভুলেও কাঁচের দিকে তাকাবি না। ট্যাক্সি করে সল্টলেকে ফেরার সময় অদ্রিকার মনে হল শহরের আলোগুলো আজ বড্ড ম্লান।
রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেন এক একটা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা অন্ধকারের সাথে পেরে উঠছে না। ফ্ল্যাটের নিচে যখন সে নামল তখন রাত ৮টা। লিফটে ওঠার সময় অদ্রিকার বুক ধরভর করতে লাগল। সে জানে ফ্ল্যাটের দরজা খুললেই সেই বিভীষিকা তার জন্য অপেক্ষা করছে। দরজা খোলার আগে অদ্রিকা পণ্ঠিটা হাতে শক্ত করে ধরে নিল। চাবি খুঁড়িয়ে দরজাটা খুলল। ফ্ল্যাট অন্ধকার, যেমনটা সে রেখে গিয়েছিল, কিন্তু গন্ধটা বদলে গেছে। আগে ছিল পচা মাংসের গন্ধ, এখন সেটা বদলে হয়েছে পোড়া গন্ধ, যেন ঘরের ভেতরে কোথাও আগুন জ্বলছে, কিন্তু কোথাও ধোঁয়া বা আগুন দেখা যাচ্ছে না। এটা সেই ১৯০৫ সালের অগ্নিকাণ্ডের গন্ধ। অদ্রিকা দ্রুত হাতে দেওয়ালের সুইচ টিপল, আলো জ্বলল। বসার ঘরের পশ্চিম দেওয়ালটা ফাঁকা। অদ্রিকার রক্ত হিম হয়ে গেল। আয়নাটা নেই। সে সকালে ওটা ওখানেই দেখে গিয়েছিল, পেরেকে ঝোলানো। এখন সেখানে শুধু পেরেকের গর্তটা হাঁ করে আছে। আয়নাটা কোথায় গেল? সে কি ভুল দেখছে? হঠাৎ তার শোবার ঘর থেকে একটা শব্দ এলো, কারোর গলার আওয়াজ। অদ্রিকা, তুই এসেছিস? গলাটা খুব চেনা। অদ্রিকা চমকে উঠল। এটা সোহিনীর গলা। কিন্তু সোহিনী এখানে কি করে এলো? ফ্ল্যাটের চাবি তো শুধু অদ্রিকার কাছেই আছে। সোহিনী, সোহিনী দৌড়ে শোবার ঘরের দিকে গেল। তুই ভেতরে ঢুকলি কি করে? শোবার ঘরের দরজা খোলা। ভেতরে বিছানায় বসে আছে সোহিনী। তার পরনে অফিসের সালোয়ার কামিজ, কাঁধে ব্যাগ। তাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। সোহিনী অদ্রিকাকে দেখে হাসল। দরজা তো খোলাই ছিল, আমি কতবার কলিং বেল বাজাবো, ফোনও তুলছিস না, তাই ঢুকে পড়লাম। আর শোন, তোর ওই অ্যান্টিক আয়নাটা দারুণ, কিন্তু আমি ওটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। অদ্রিকার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আয়নাটা কোথায়? সোহিনী আঙুল দিয়ে ঘরের কোণের দিকে ইশারা করল। অদ্রিকার ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেটা সরিয়ে সেখানে রাখা হয়েছে সেই বিশাল ভিক্টোরিয়ান আয়নাটা। অদ্রিকা চিৎকার করে উঠল, তুই ওটা ধরেছিস? ওটা এখানে কে আনলো? সোহিনী অবাক হয়ে বলল, আমি আনিনি রে বাবা, আমি তো এসে দেখলাম ওটা এখানেই রাখা। তবে বড্ড ধুলো ছিল, তাই ভাবলাম একটু মুছে দিই। সোহিনীর হাতে একটা ন্যাকড়া, তাতে কালচে লাল রঙের দাগ। সোহিনী, সরে আয় ওঠান থেকে, এক্ষুনি! অদ্রিকা চিৎকার করে উঠল। সে সোহিনীর হাত ধরে টানল। সোহিনী বিরক্ত হল। আরে কি হয়েছে তোর বলতো? কাল থেকে পাগলের মতো করছিস, ছাড় আমাকে। তোর কোনো ধারণা নেই ওটা কি? ওটা সাধারণ আয়না নয়, ওটা আমাদের মেরে ফেলবে, অদ্রিকা হাঁপাতে হাঁপাতে বলল। সোহিনী এবার অদ্রিকার দিকে করুণার দৃষ্টিতে তাকাল। অদ্রিকা, তোর সত্যি রেস্ট দরকার, তুই খুব স্ট্রেসে আছিস। আয়না আবার মানুষকে মানে নাকি? দেখ। সোহিনী অদ্রিকার হাত ছাড়িয়ে জেদ করেই আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। দেখ, কিচ্ছু হচ্ছে না, শুধু নিজের মুখটাই দেখা যাচ্ছে, আর তুই বলছিলি ভূত। অদ্রিকা বাধা দেওয়ার আগেই সোহিনী আয়নার মুখোমুখি হয়ে গেল। মুহূর্তের জন্য সব চুপ। ঘরের ভ্যানটা ঘুরছে, বাইরের ট্রাফিক নয়েজ আসছে। সোহিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। অদ্রিকা নূর থেকে ভয় ভয়ে তাকালো। আয়নায় সোহিনীর প্রতিবিম্ব দেখা যাচ্ছে, স্বাভাবিক, সুন্দর। দেখলি তো? সোহিনী আয়নার দিকে তাকিয়েই বলল, তোর মনের ভুল সব। আয়নাটা বরং আমাকে বেশ সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমি অনেক ইয়াং হয়ে গেছি। অদ্রিকা লক্ষ্য করল সোহিনীর গলার স্বরটা একটু বদলে যাচ্ছে, একটু ভারী, একটু আচ্ছন্ন। সোহিনী, আমার দিকে তাকা, আয়নার দিকে তাকাস না, অদ্রিকা অনুনয় করল। কিন্তু সোহিনী নড়ল না। সে মন্ত্রমুগ্ধের মতো কাঁচের দিকে তাকিয়ে আছে। সে হাত বাড়িয়ে কাঁচটা স্পর্শ করল। কি মসৃণ, কি ঠান্ডা! সোহিনী, তুই ওটা দেখতে পাচ্ছিস? কি? ওই যে আমার পেছনে, ওই যে সুন্দর ঘরটা, ঝাড়বাতি জ্বলছে, সবাই নাচছে, ওরা আমাকে ডাকছে অদ্রিকা, ওরা বলছে আমি খুব সুন্দর। অদ্রিকা বুঝল আয়না তার মায়া বিস্তার করছে। সুহাসিনী দেবী এখন সোহিনীকে টোপের হিসাবে ব্যবহার করছে। অদ্রিকা দৌড়ে গিয়ে তার ব্যাগ থেকে সেই মন্ত্রপুত ছাই বের করল। সে ছুঁড়ে মারল আয়নার দিকে। সরে যা শয়তান! ছাইটা কাঁচে লাগার সাথে সাথে একটা বিকট হিসিস শব্দ হল, যেন জ্বলন্ত তাওয়ায় জল পড়েছে। আয়না থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সোহিনী চমকে উঠল। সে ছিটকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। তার হাতটা আয়নার কাঁচের সাথে আটকে গেছে, যেন শক্তিশালী চুম্বক বা আঠা দিয়ে তার হাতের তালু কাঁচের সাথে জুড়ে দেওয়া হয়েছে।
আহ অদ্রিকা, অদ্রিকা, আমাকে বাঁচাও, আমার হাত! সোহিনী আর্তনাদ করে উঠল। অদ্রিকা দৌড়ে গিয়ে সোহিনীর কোমর জড়িয়ে ধরে টানতে লাগল। টান সোহিনী, জোরে টান! কিন্তু আয়না সোহিনীকে ছাড়ছে না, বরং মনে হচ্ছে আয়নাটা সোহিনীকে গিলে ফেলার চেষ্টা করছে। সোহিনীর হাতটা ধীরে ধীরে আয়নার কাঁচের ভেতরে ঢুকে যাচ্ছে। কাঁচটা এখন আর কঠিন নেই, ওটা তরল হয়ে গেছে। সোহিনীর কবজি পর্যন্ত ঢুকে গেছে সেই অন্ধকারের ভেতরে। এবং ঠিক তখনই আয়নার ভেতর থেকে অন্য কেউ সোহিনীর হাতটা ধরল। অদ্রিকা স্পষ্ট দেখতে পেল সোহিনীর ভরসা হাতের উপর আয়নার ভেতর থেকে এক হাড়সাড় পোড়া কালো হাত এসে খামচে ধরেছে। নখগুলো সোহিনীর চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে, রক্ত চুইয়ে পড়ছে কাঁচের ওপর। আ আ আ সোহিনীর আর্তনাদ করা চিৎকার ফ্ল্যাটের দেওয়াল কাঁপিয়ে দিল। ওরা আমাকে নিয়ে যাচ্ছে অদ্রিকা, ওরা অনেকজন, ওরা আমাকে ছিঁড়ে ফেলছে! অদ্রিকা মরিয়া হয়ে ব্যাগ থেকে সেই লোহার পেরেকটা বের করল। সে জানত না এটা দিয়ে কি হবে, কিন্তু সে পেরেকটা নিয়ে সজোরে আঘাত করল আয়নার কাঁচে, ঠিক যেখানে ওই কালো হাতটা সোহিনীকে ধরে আছে। খাটাং! পেরেকটা কাঁচে লাগল। কাঁচ ভাঙল না, কিন্তু একটা নীল রঙের বিদ্যুৎ চমকে উঠল কাঁচের বুকে। আয়নার ভেতর থেকে এক অমানসিক গর্জন ভেসে উঠল, যেন হাজারটা বন্য পশু একসাথে চিৎকার করে উঠল। ওই কালো হাতটা ঝটকা দিয়ে সোহিনীকে ছেড়ে দিল। টানের চোটে অদ্রিকা আর সোহিনী দুজনেই মেঝের ওপর ছিটকে পড়ল। সোহিনী জ্ঞান হারিয়েছে, তার ডান হাত রক্তাক্ত, হাতের চামড়া উঠে গেছে যেন কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর তার আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে গেছে। অদ্রিকা হাঁপাতে হাঁপাতে উঠে বসল। আয়নাটা এখন আবার শান্ত, ধোঁয়া নেই, বিদ্যুৎ নেই, শুধু কাঁচের গায়ে সোহিনীর রক্তের একটা দীর্ঘ দাগ লেগে আছে। কিন্তু অদ্রিকা যখন সোহিনীকে তোলার চেষ্টা করল, তখন সে আয়নার দিকে একবার তাকালো। আয়নার কাঁচের ওপারে এখন আর কোনো অন্ধকার দালান নেই, সেখানে দাঁড়িয়ে আছে একজন, সোহিনী। কিন্তু এই সোহিনী মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে নেই, আয়নার সোহিনী দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো মণি নেই, পুরোটাই সাদা, আর তার ঠোঁটে লেগে আছে সেই কুটিল হাসি। আয়নার সোহিনী কাঁচের ওপর হাত রাখল, এবং অদ্রিকার মস্তিষ্কের ভেতর সেই কণ্ঠস্বর আবার কথা বলে উঠল। তুই তোর বন্ধুকে বাঁচালি অদ্রিকা, ভুল করলি। এখন ওর শরীরের একটা অংশ আমার কাছে রয়ে গেল, এখন আমি যখন খুশি ওকে ব্যবহার করতে পারবো। তোর খেলা এখন আর শুধু এই ঘরে সীমাবদ্ধ নয়, আমি এখন তোর দুনিয়ায় ছড়িয়ে পড়ছি। অদ্রিকা সোহিনীকে কাঁধে তুলে নিল। সোহিনীর জ্ঞান নেই, কিন্তু সে বিড়বিড় করছে। অদ্রিকা কান পেতে শুনল, সোহিনী নিজের গলায় কথা বলছে না, সে কথা বলছে কোনো এক বৃদ্ধার গলায়, ভাঙা ভাঙা হিস হিস শব্দে। বিয়ে? আমার বিয়ের শাড়িটা কোথায়? আগুন, সব পুড়ে যাচ্ছে। সুহাসিনী পুড়বে না, সুহাসিনী আবার জন্মাবে। অদ্রিকা বুঝল সোহিনীর আত্মা অক্ষত নয়, সে এখন সংক্রামিত। এই অভিশপ্ত আয়না ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। সোহিনীকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। দরজাটা খোলা রেখেই সে লিফটের দিকে ছুটল, কিন্তু সে জানে দরজা খোলা বা বন্ধ করায় কিছু আসে যায় না, কারণ আয়নাটা এখন আর শুধু একটা বস্তু নয়, ওটা একটা দরজা, যা একবার খুলে গেলে আর সহজে বন্ধ করা যায় না। লিফটে ওঠার সময় অদ্রিকা দেখল ফ্ল্যাটের করিডোরে রাখা আয়নাটা থেকে এক কালো ছায়া বেরিয়ে আসছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। সে ফ্ল্যাটের চৌখাট বেরিয়ে বাইরে পা রাখল। কাঁচের ওপারের সত্যিটি এবার এপারে চলে এসেছে। সিটি হাসপাতালের প্রাইভেট কেবিনের সাদা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে অদ্রিকার মনে হচ্ছে সে জানি কোনো মর্গে বসে আছে। চারদিকে ডেটল আর ফিনাইলের কড়া গন্ধ, কিন্তু অদ্রিকার নাকে এখনও সেই পোড়া গন্ধটা লেগে আছে। সে জানে এই গন্ধটা তার জামাকাপড়ে নেই, আছে তার স্মৃতিতে। বিছানায় শুয়ে আছে সোহিনী, তার ডান হাতটা ব্যান্ডেজ করা। ডাক্তার মিত্র বেশ অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন, বড় অদ্ভুত কেস, দেখে মনে হচ্ছে হাতটা অ্যাসিডে পুড়েছে, আবার টিস্যুগুলো ফ্রস্ট বাইট বা বরফে জমার মতো মরে গেছে। আপনারা ঠিক কি করছিলেন? অদ্রিকা মিথ্যে বলেছিল কেমিক্যাল পড়ে গেছে। সত্যটা বললে ওরা তাকে পাগলা গারদে পাঠাত। রাত গভীর, হাসপাতালের করিডর নিস্তব্ধ। মাঝে মাঝে ট্রলিতে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কেবিনের ভেতরে টিমটিম করে জ্বলছে নাইট ল্যাম্প। অদ্রিকা সোফায় বসে আছে, চোখে ঘুম নেই। সে এক মুহূর্তের জন্যও সোহিনীর ওপর থেকে চোখ সরাতে পারছে না। সোহিনীকে সিডেটিভ বা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার ঘুমানোর কথা, কিন্তু অদ্রিকা লক্ষ্য করছে ঘুমের মধ্যেও সোহিনীর শরীরটা স্থির নেই। তার চোখের মণিগুলো বন্ধ পাতার নিচে দ্রুত নড়ছে, র্যাপিড আই মুভমেন্ট। তার আঙুলগুলো মাঝে মাঝে বিছানার চাদর খামচে ধরছে, যেন সে ঘুমের মধ্যে কোনো কিছুর সাথে যুদ্ধ করছে। হঠাৎ কেবিনের এসিটা একটা যান্ত্রিক শব্দ করে বন্ধ হয়ে গেল।
ঘরটা মুহূর্তের মধ্যে গুমোট হয়ে উঠল। অদ্রিকা উঠে এসির রিমোটটা চেক করতে গেল। ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ, খিক খিক খিক। হাসির শব্দ, খুব চাপা কিন্তু স্পষ্ট। শব্দটা আসছে বিছানা থেকে। অদ্রিকা চমকে ঘুরে তাকালো। সোহিনী উঠে বসেছে, কিন্তু যেভাবে সে বসেছে সেটা স্বাভাবিক নয়। সে কোনো সাপোর্ট ছাড়া একদম সোজা হয়ে কাঠের পুতুলের মতো বসে আছে। তার ব্যান্ডেজ করা হাতটা কোলের ওপর রাখা আর তার মাথাটা নিচু করে বুকের কাছে ঠেকানো। তার খোলা চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সোহিনী, অদ্রিকা ভয়ে ভয়ে ডাকল, তোর কি জল লাগবে? সোহিনী উত্তর দিল না। সে ধীরে ধীরে মাথাটা তুলল। নাইট ল্যাম্পের আবছা আলোয় অদ্রিকা দেখল সোহিনীর মুখটা ভাবলেশহীন, কিন্তু তার চোখ, সোহিনীর সেই মায়াভরা বাদামি চোখগুলো এখন আর নেই। তার চোখের মণিগুলো কুচকুচে কালো এবং সেগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। মনে হচ্ছে চোখের পুরোটাই মণি, কোনো সাদা অংশ নেই। সোহিনী অদ্রিকার দিকে তাকালো। তারপর সে কথা বলল, কিন্তু সেটা সোহিনীর গলার স্বর নয়। সেটা এক বয়স্ক গম্ভীর এবং কর্তৃত্বপরায়ণ নারীর কণ্ঠস্বর। ভাষাটাও আধুনিক নয়, বেশ পুরনো আমলের বাংলা। শয্যাটা বড়ই কটু, সোহিনী বলল, তার গলায় বিরক্তি। আমার পালঙ্ক কোথায়? মুখমলের তশক ছাড়া আমি নিদ্রা যাই না, এ কথা কি দাসীরা জানে না? অদ্রিকা পিছিয়ে গিয়ে দরজার হাতল ধরল। সোহিনী, কী সব বলছিস? আমি অদ্রিকা, তোর বন্ধু। সোহিনী নাকি অন্য কেউ অদ্রিকার দিকে তাকিয়ে এক তুচ্ছ তাচ্ছিলের হাসি হাসল। সে বিছানা থেকে পা নামালো। তার হাঁটার ভঙ্গিও বদলে গেছে। সোহিনী সাধারণত দ্রুত হাঁটে, একটু কুঁজো হয়ে হাঁটে, কিন্তু এই সত্তাটি হাঁটছে খুব ধীরে, রাজকীয় ভঙ্গিতে, মেরুদণ্ড টান টান করে। সে এগিয়ে এলো অদ্রিকার দিকে। বন্ধু, সত্তাটি হাসল, তুই তো কেবল এক বাহক। তোর রক্তে আমার ঘ্রাণ আছে অদ্রিকা, তুই আমাকে জাগিয়েছিস। অদ্রিকা বলল, তুই কে? সুহাসিনী দেবী? নামটা শোনা মাত্রই সোহিনীর শরীরটা কেঁপে উঠল। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল। সে অদ্রিকার খুব কাছে এসে দাঁড়াল, এত কাছে যে অদ্রিকা তার নিঃশ্বাসের সেই পচা গন্ধটা পেল। নাম ধরে ডাকা স্পর্ধা দেখাস না, সত্তাটি হেস হেস করে উঠল। আমি এই শরীরের মালকিন। এতদিন কাঁচের ওপারে ছিলাম, এখন আমি এ পারে। এই মেয়েটার শরীরটা বড়ই নরম, ভঙ্গুর, বেশিক্ষণ টিকবে না। আমার আরও শক্তিশালী শরীর চাই। সে অদ্রিকার গালের ওপর হাত রাখল। সোহিনীর সেই ব্যান্ডেজ করা হাতটা দিয়ে অদ্রিকার গলা স্পর্শ করল। ব্যান্ডেজের ওপর দিয়েও অদ্রিকা অনুভব করল আগুনের মতো উত্তাপ। তোর শরীরটা আমার পছন্দ হয়েছে, সত্তাটি ফিসফিস করে বলল। অদ্রিকা আগ ঝটকা দিয়ে সোহিনীকে ধাক্কা দিল। সোহিনী টলে গিয়ে বিছানার উপর পড়ল, কিন্তু সে ব্যথা পেল না, বরং সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি হাসপাতালের নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। তুই আমাকে আঘাত করছিস? তোর বন্ধুকে আঘাত করছিস? সত্তাটি বলল। আমি এখন ওর শরীরের প্রতিটি শিরায় মিশে গেছি। আমাকে মারলে ও মরবে। তুই কি চাস তোর বন্ধু মারা যাক? অদ্রিকা অসহায় বোধ করল। সে কি করবে? ডাক্তার ডাকবে, নার্স ডাকবে। তারা এসে যদি দেখে সোহিনী এমন আচরণ করছে, তারা তাকে বেঁধে রাখবে, আর তাতে তো ভূত যাবে না। হঠাৎ সোহিনীর শরীরটা ধনুষ্টঙ্কারের মতো বেঁকে গেল। সে বিছানায় শুয়ে ছটফট করতে লাগল। তার মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। বাঁচাও অদ্রিকা, আমাকে বাঁচাও। এবার সোহিনীর নিজের গলা। সে ফিরে এসেছে। অদ্রিকা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভেতরে আগুন জ্বলছে। অদ্রিকা দৌড়ে গেল, সোহিনীর হাত ধরল। আমি আছি সোহিনী, কিচ্ছু হবে না। কিন্তু পর মুহূর্তেই সোহিনী শান্ত হয়ে গেল। সে অদ্রিকার হাতটা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে অদ্রিকার হাড় মটমট করে উঠল। সোহিনী আবার হাসল, সেই পৈশাচিক হাসি। বোকা মেয়ে, মমতা বড় দুর্বল জিনিস। এই মমতার সুযোগ নিয়েই তো আমি ১৯০৫ সালে ওদের সবাইকে পুড়িয়েছিলাম। আমার স্বামী, আমার সতীন, আমার দেওর, কেউ রেহাই পায়নি। তুইও পাবি না। সোহিনী এক হাতে অদ্রিকার গলা টিপে ধরল। এক হাতে এত শক্তি কোথা থেকে এলো? অদ্রিকা নিজেকে ছাড়াতে পারছে না। তুই আমার বংশধরদের কেউ নোস, কিন্তু তোর লোভ ছিল। পুরনো জিনিসের প্রতি তোর লোভ তোকে আমার কাছে টেনে এনেছে। এখন তুই আমার, আমি তোর শরীরে প্রবেশ করব, আর এই অকেজো শরীরটাকে ছুঁড়ে ফেলে দেব। অদ্রিকার দম বন্ধ হয়ে আসছে। সে দেখল সোহিনীর মুখ দিয়ে এক কালো ধোঁয়ায় বেরোচ্ছে। সেই ধোঁয়াটা সাপের মতো একড়ে বেকড়ে অদ্রিকার নাকের দিকে এগিয়ে আসছে। অদ্রিকা বুঝল এটা ট্রান্সফার বা আত্মাবদলের প্রক্রিয়া। সুহাসিনী দেবী সোহিনীর শরীর ত্যাগ করে এখন অদ্রিকার শরীরে ঢুকতে চাইছে। প্রাণপণে শক্তি সঞ্চয় করে অদ্রিকা তার পকেট থেকে সেই শ্মশানের হাড়ের টুকরোটা বের করল, যেটা সে তান্ত্রিকের কাছ থেকে পেয়েছিল। সে সেটা চেপে ধরল সোহিনীর কপালে।
সোহিনী বা তার ভেতরের সত্তাটি বিকট আর্তনাদ করে উঠল। মনে হলো যেন তার কপালে জ্বলন্ত কয়লা চেপে ধরা হয়েছে। সে ছিটকে অদ্রিকাকে ছেড়ে দিল এবং বিছানার উল্টো দিকে গিয়ে পড়ল। অদ্রিকা কাঁসতে কাঁসতে দরজার দিকে ছুটল। দরজা খুলে সে করিডোরে বেরিয়ে এলো। নার্স, ডাক্তার, কেউ আসুন, সে চিৎকার করল। একজন নার্স দৌড়ে এলো। কি হয়েছে ম্যাম? আমার বন্ধু, ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে, প্লিজ দেখুন। নার্স আর ওয়ার্ড বয় দৌড়ে কেবিনে ঢুকল। অদ্রিকা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপতে লাগল। সে শুনল ভেতর থেকে নার্সের চিৎকার, ওমা, এই কি অবস্থা! অদ্রিকা উঁকি দিল। সোহিনী বিছানায় নেই, সে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। না, গলায় দড়ি দিয়ে নয়, সে মাকড়সার মতো হাত পা ছড়িয়ে সিলিং আঁকড়ে ধরে উল্টো হয়ে সিলিংয়ে আঁকড়ে ধরে ঝুলে আছে। তার মুখটা দরজার দিকে ঘোরানো। নার্সটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওয়ার্ড বয়টা ভয়ে বাকরুদ্ধ। সিলিং থেকে সোহিনী অদ্রিকার দিকে তাকিয়ে মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে নিল। তারপর সে বলল, তুই পালাচ্ছিস অদ্রিকা, কিন্তু তোর ছায়া যে আমার কাছে রয়ে গেল। অদ্রিকা মেঝের দিকে তাকালো। হাসপাতালের উজ্জ্বল আলোয় তার পায়ের নিচে কোনো ছায়া নেই, তার ছায়াটা নেই। সে আবার তাকালো কেবিনের দিকে। সোহিনীর পেছনে সিলিংয়ের ওপর কালো একটা ছায়া লিপটে আছে। ওটা অদ্রিকার ছায়া। সুহাসিনী দেবী ওটা দখল করে নিয়েছে। অদ্রিকা বুঝতে পারল তার আত্মা এখন অসম্পূর্ণ, তার সত্তার একটা অংশ এখন ওই প্রেতাত্মার জিম্মায়। সে দৌড়াতে শুরু করল, করিডোর ধরে সিঁড়ি দিয়ে হাসপাতালের গেটের দিকে। কিন্তু যখন সে দৌড়াচ্ছে তার মনে হচ্ছে তার শরীরের ওজন কমে গেছে, সে হালকা হয়ে যাচ্ছে, যেন সে নিজেই ধীরে ধীরে ছায়ায় পরিণত হচ্ছে। বাইরে বেরিয়ে সে তার গাড়িতে উঠল, কাঁপা হাতে চাবি ঘোরালো। লুকিং গ্লাসে তাকাতেই সে দেখল তার নিজের প্রতিবিম্বটা নেই, ড্রাইভিং সিটে ফাঁকা দেখাচ্ছে। সে চিৎকার করে উঠল, সে কি মারা গেছে নাকি সে অদৃশ্য হয়ে যাচ্ছে? তখনও গাড়ির পেছনের সিট থেকে একটা ঠান্ডা হাত এসে তার মুখ চেপে ধরল এবং কানে কানে বলল, গাড়িটা শ্মশানের দিকে ঘোরা, আজ রাতেই খেলা শেষ হবে। গাড়ির স্টিয়ারিং হুইলটা ধরে অদ্রিকার হাত থরথর করে কাঁপছে। পেছনের সিট থেকে সেই অদৃশ্য হাতটা তার মুখ থেকে সরে গেছে ঠিকই, কিন্তু গাড়ির পেছনের ভিউ ফাইন্ডার আয়নাটায় চোখ রাখার সাহস তার নেই। সে জানে তাকালেই সে দেখবে সেই কালো ঘোমটা পরা ছায়ামূর্তিটি বসে আছে। শ্মশানে চল, আগুন জ্বলছে, আমরা অপেক্ষা করছি। বাতাসের ফিসফিসানি অদ্রিকার কানের পর্দা ছিঁড়ে মস্তিষ্কে ঢুকছে। অদ্রিকা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, না, আমি তোর কথা শুনব না, এটা আমার গাড়ি, আমার জীবন। সে আচমকা ব্রেক কষল। টায়ার ঘষ্টানোর এক বিকট শব্দে গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। পেছনের সিটের অদৃশ্য যাত্রীটি হয়তো এই ঝাঁকুনি আশা করেনি। মুহূর্তের জন্য গাড়ির ভেতরের ভারী বাতাসটা হালকা হয়ে গেল। অদ্রিকা সে সুযোগটা নিল। সে জানে এখন শ্মশানে যাওয়া মানে আত্মহত্যা করা। তার শরীর এখন অর্ধেক নেই, তার ছায়া চুরি হয়ে গেছে, তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সে যদি এখন শ্মশানে যায় তবে সুহাসিনী দেবী তাকে সহজেই গ্রাস করে ফেলবে। তার এমন একটা দুর্গ দরকার যেখানে সে নিজেকে সুরক্ষিত রেখে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে পারবে। এবং সেই দুর্গ হল তার নিজের ফ্ল্যাট, যেখানে এই সব কিছু শুরু হয়েছিল। অদ্রিকা গাড়ি ঘুরিয়ে নিল। স্পিডোমিটারের কাঁটা ছাড়িয়ে গেল। সে ট্রাফিক সিগন্যাল মানল না, তার শুধু একটাই লক্ষ্য, সিলভার ওক রেসিডেন্সি। লিফটের বিভীষিকা। পার্কিং লটে গাড়ি রেখেই অদ্রিকা দৌড় দিল। রাত এখন গভীর, প্রায় 1টা বাজে। সিকিউরিটি গার্ড তার কেবিনে নেই, হয়তো টহল দিতে গেছে। পুরো আবাসনটা যেন মৃতপুরী। লিফটের বোতাম টিপতেই দরজা খুলে গেল। অদ্রিকা ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে ঢোকার পর তার মনে পড়ল লিফটের 3 দেওয়ালে আয়না লাগানো। সে চোখ বন্ধ করে ফেলল। সে নিজেকে দেখতে চায় না। সে জানে এখন সে যদি আয়নায় তাকায় তবে সে নিজেকে দেখবে না, দেখবে অন্য কাউকে। লিফটের আয়নাগুলো, ওগুলো ভেঙে ফেলতে হবে, অদ্রিকার মনে হলো, কিন্তু তার হাতে কিছু নেই। লিফট ওপরে উঠছে, ক্যাচ ক্যাচ যান্ত্রিক শব্দ। হঠাৎ লিফটটা মাঝপথে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাতিগুলো দপ করে নিভে গিয়ে এমার্জেন্সি লাইটের লাল আলো জ্বলে উঠল। সেই লাল আলোয় অদ্রিকা অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলল। সে দেখল 3 দিকের 3টি আয়না থেকে 3টি আলাদা ছায়া তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। বাঁ দিকের আয়নায় দাঁড়িয়ে আছে সুহাসিনী দেবী, ডান দিকের আয়নায় দাঁড়িয়ে আছে বিকৃত মুখাবয়ব নিয়ে সোহিনী, আর পেছনের আয়নায় দাঁড়িয়ে আছে অদ্রিকা নিজে। কিন্তু এই অদ্রিকার গলায় দড়ি পড়ানো, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে। আমাদের সাথে আয়, দরজা খুলে দিয়েছি। অদ্রিকা লিফটের মেঝেতে বসে পড়ে 2 কানে হাত দিল। না না না! হঠাৎ লিফটটা আবার চালু হলো, খুব দ্রুতগতিতে ওপরে উঠতে লাগল।
টিং শব্দে 12 তলায় দরজা খুলে গেল। অদ্রিকা হামাগুড়ি দিয়ে লিফট থেকে বেরিয়ে করিডরে এসে পড়ল। সে পেছনে তাকালো না। সে জানি লিফটের দরজা বন্ধ হওয়ার আগে ওই ছায়াগুলো তার দিকে তাকিয়ে হাসছে। অবরুদ্ধ দুর্গ। ফ্ল্যাটের চাবিটা অদ্রিকার হাত থেকে 3 বার পড়ে গেল। তার হাত এত কাঁপছে যে চাবিটা লকের ফুটোয় ঢোকাতেই পারছে না। মনে হচ্ছে করিডরের অন্ধকার ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, তাকে গিলতে আসছে। অবশেষে তালা খুলল। অদ্রিকা ঝড়ের বেগে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরপর 3টে ছিটকিনি তুলে দিল। তারপর দরজার সামনে ভারী জুতো রাখার র্যাকটা টেনে এনে ঠেক দিয়ে রাখল। সে হাঁপাতে হাঁপাতে দরজার কান পাতল। বাইরে পিং পতন নিস্তব্ধতা। আমি নিরাপদ, আমি নিরাপদ, সে নিজেকে বোঝাল। কিন্তু ফ্ল্যাটের ভেতরের বাতাস অন্য কথা বলছে। সেই পোড়া মাংসের গন্ধটা এখন আরও তীব্র। অদ্রিকা বসার ঘরের আলো জ্বালালো। সব কিছু আগের মতোই আছে। পশ্চিমের দেওয়ালে পেরেকের গর্তটা এখনও হাঁ করে আছে। মেঝেতে সোহিনীর রক্তের দাগটা শুকিয়ে কালো হয়ে গেছে। অদ্রিকা বাথরুমে গিয়ে বালতি ভর্তি জল আনল। তাতে মেশালো 1 মুঠো নুন। সে শুনেছে নুন নাকি অশুভ শক্তিকে আটকায়। সে দরজার গোড়ায় জানলার কার্নিসে নুন ছড়ালো। জানলাগুলো সব বন্ধ করে দিল, পর্দা টেনে দিল। পুরো ফ্ল্যাটটাকে সে একটা নিশ্ছিদ্র বাক্সে পরিণত করল। কিন্তু সমস্যা হলো যে সে যখন কাজগুলো করছে সে লক্ষ্য করল তার নিজের হাতটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে তার হাতের চামড়ার ভেতর দিয়ে মেঝের টাইলস দেখতে পাচ্ছে। সে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার সময় নেই, আমার সময় নেই, অদ্রিকা বিড়বিড় করল। ভোর হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। সূর্য ওঠার আগে যদি আমি আমার ছায়া ফেরত না পাই তবে আমি চিরকালের মতো হারিয়ে যাব। সে ব্যাগ থেকে সেই লাল পুঁটলিটা বের করল। তান্ত্রিকের দেওয়া পেরেকগুলো মেঝেতে সাজালো। সে ঠিক করল সে সুহাসিনীকে ডাকবে, কিন্তু নিজের শর্তে। সে মেঝেতে চকের গুঁড়ো দিয়ে একটা সুরক্ষা বলয় বা মুন্ড বাঁকতে শুরু করল। ঠিক সেই সময় দরজায় শব্দ হল। ঠাক ঠাক ঠাক। খুব ভদ্র নম্র টোকা। অদ্রিকা জমে গেল। এত রাতে কে? দরজার ওপাশ থেকে চেনা গলার আওয়াজ ভেসে এলো। অদ্রিকা, মা দরজাটা খোলো। অদ্রিকার মায়ের গলা। অদ্রিকার মা বর্ধমানে থাকেন, তিনি এখানে কি করে আসবেন? মা? অদ্রিকা অস্ফুটে স্বরে ডাকল। হ্যাঁ রে মা, আমি খবর পেলাম তোর শরীর খারাপ, তাই ছুটে এলাম। দরজাটা খোলো না, তুই একা আছিস, আমার ভয় করছে। গলাটা হুবহু মায়ের মতো, সেই একই উদ্বেগ, একই বাচনভঙ্গি। অদ্রিকার মনটা মুহূর্তের জন্য দুর্বল হয়ে গেল। মা এসেছে, মায়ের কোলে মাথা রাখলে সব ভয় কেটে যাবে। সে দরজার দিকে পা বাড়াল। জুতো রাখার র্যাকটা সরাতে গেল। ঠিক সেই সময় তার চোখ গেল দরজার নিচের ফাঁকটার দিকে। ফ্ল্যাটের লাইট জ্বলছে, তাই বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে দরজার নিচের ফাঁক দিয়ে তার পায়ের ছায়া ভেতরে পড়ার কথা। অদ্রিকা দেখল দরজার নিচে কোনো পায়ের ছায়া নেই, কিন্তু একটা কালো তরল পদার্থ দরজার নিচ দিয়ে চুইয়ে ভেতরে ঢুকছে। তুই আমার মা নস, অদ্রিকা চিৎকার করে উঠল। বাইরের গলার স্বরটা মুহূর্তের মধ্যে বদলে গেল। মায়ের স্নেহমাখা গলাটা পাল্টে হয়ে গেল এক কর্কশ হিংস্র পশুর গর্জন। দরজা খোল বেজন্মা মেয়ে, তোর কি ধারণাই কাঠের দরজা আমাকে আটকাতে পারবে? দুম দুম দুম। দরজার ওপর প্রচণ্ড আঘাত শুরু হলো। মনে হচ্ছে কোনো বুনো হাতি দরজার ওপারে ধাক্কা মারছে। কাঠের দরজাটা কেঁপে উঠছে, যেন এক্ষুনি ফ্রেম থেকে খুলে বেরিয়ে আসবে। ছিটকিনিগুলো আলগা হতে শুরু করেছে। অদ্রিকা পিছিয়ে এলো। তুই ভেতরে আসতে পারবি না, এখানে নুনের গণ্ডি আছে। বাইরে থেকে অট্টহাস্য শোনা গেল। নুন? তুই ভাবছিস এই সামান্য নুন আমাকে আটকাবে? আমি আগুন অদ্রিকা, আমি ধ্বংস। আর তাছাড়া, দরজার কাছে মুখ এনে সুহাসিনী বলল, আমি তো বাইরে নেই রে, আমি তো ভেতরেই আছি। অদ্রিকা চমকে পেছনে ফিরল। বসার ঘরের মাঝখানে ঠিক যেখানে সোহিনী রক্ত ফেলেছিল সেখানে সেই রক্তবিন্দুগুলো নড়ছে। কালো জমাট রক্তগুলো তরল হয়ে একে অপরের সাথে মিশছে এবং ধীরে ধীরে মেঝে থেকে ওপরের দিকে উঠছে। রক্ত আর অন্ধকার মিলে একটা অব্যয়ব তৈরি হচ্ছে। প্রথমে পা, তারপর শরীর, তারপর মাথা। অদ্রিকা দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজে। না, এটা আয়নার প্রতিবিম্ব নয়, এটা রক্ত মাংসের মতো দেখতে একটা শরীর। এটা অদ্রিকার সেই হারিয়ে যাওয়া ছায়া, যা এখন সুহাসিনী দেবীর রূপ ধারণ করেছে। এই ছায়া অদ্রিকার চোখ দুটো আগুনের মতো লাল। তার হাতে ধরা আছে সেই ভাঙ্গা কাচের টুকরোটা যেটা দিয়ে সোহিনীকে আঘাত করা হয়েছিল। বন্ধ দরজার আড়ালে তুই নিজেকে বন্দি করেছিস অদ্রিকা, ছায়াটি বলল। তার গলার আওয়াজটা যেন পাতাল থেকে আসছে। খুব ভালো করেছিস, এখন আর তোর পালানোর কোনো পথ নেই। বাইরের কেউ তোকে বাঁচাতে আসবে না, আর তুইও বাইরে যেতে পারবি না। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। অদ্রিকা পিছু হটতে হটতে দেওয়ালের সাথে মিশে গেল। তোর শরীরটা আমাকে দে। ছায়াটি হাত বাড়াল। তোর আত্মাটা এখন অতিরিক্ত বোঝা, ওটা ত্যাগ কর।
অদ্রিকা দেখল তার স্বচ্ছ হাতগুলো দিয়ে সে ছায়াটিকে স্পর্শ করতে পারছে না। তার হাত ছায়ার শরীরের ভেতর দিয়ে গলে যাচ্ছে। সে এখন ধোঁয়া, আর তার শত্রু এখন কঠিন পদার্থ। ছায়াটি অদ্রিকার গলা টিপে ধরল। এবার আর কোনো অদৃশ্য হাত নয়, নিজেরই প্রতিরূপের হাতে শ্বাসরুদ্ধ হয়ে মরতে চলেছে সে। দরজার বাইরে ধাক্কা থামেনি। দুম দুম, আর ভেতরে চলছে এক অসম যুদ্ধ। অদ্রিকার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ গেল মেঝের ওপর পড়ে থাকা তান্ত্রিকের দেওয়া সেই বড় লোহার পেরেকটার দিকে। ছায়াটি তাকে শূন্যে তুলে ধরেছে, পা মেঝে থেকে ওপরে। কি অদ্রিকা ওই পেরেকটা নিতে পারবে, নাকি এই বন্ধ দরজার আড়ালেই তার গল্পের সমাপ্তি ঘটবে, আর আগামীকাল সকালে ফ্ল্যাটের দরজা খুলে বেরোবে এক নতুন অদ্রিকা, যার ভেতরে বাস করবে এক শয়তান? অদ্রিকার পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছিল। তার গলার শ্বাসনালী চেপে ধরে আছে তারই প্রতিরূপ, সেই ছায়া মানবী। অদ্রিকার শরীর এখন ধোয়ার মতো হালকা, অথচ তার ওপর চেপে বসা সত্তাটি পাথরের মতো ভারী। তার চোখের সামনে লাল নীল আলোর ফুলকি নাচছে, অক্সিজেনের অভাবে ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। ছায়া অদ্রিকা তার মুখের কাছে মুখ আনল। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। সে ফিসফিস করে বলল, আর ছটফট করিস না, মেনে নে, মৃত্যু এত কঠিন নয় যতটা তুই ভাবছিস। অদ্রিকার হাত দুটো অবশ হয়ে ঝুলে পড়ল। সে প্রতিরোধের শক্তি হারিয়ে ফেলেছে। বাইরের দরজার সেই বুনো ধাক্কাটাও এখন আর শোনা যাচ্ছে না। সব শেষ। ঠিক তখনই বুম! ফ্ল্যাটের প্রধান দরজাটা প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দে ছিটকে খুলে গেল। মনে হলো যেন কোনো শক্তিশালী বোমা ফাটানো হয়েছে দরজার ওপাশে। দরজার ভারী সেগুন কাঠের পাল্লাটা দুমড়ে মুচড়ে ঘরের ভেতর উড়ে এসে পড়ল। সেই বিকট শব্দে ছায়া অদ্রিকা চমকে উঠল। তার মনোযোগ সরে গেল। হাতের বাঁধন সামান্য আলগা হল। অদ্রিকা সেই সুযোগে গড়িয়ে মেঝেতে পড়ে গেল। খাবি খেতে খেতে সে দরজার দিকে তাকাল। দরজায় ধুলো আর ধোয়ার কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি পুরুষ। পরনে রক্তবর্ণের আলখেল্লা, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, আর হাতে একটি ত্রিশূল, যার ডগায় গাঁথা আছে একটি লেবু আর কিছু লাল জবা ফুল। লোকটার চুল জট পাকানো, কপালে বিশাল এক সিঁদুরের তিলক। তার চোখ দুটো জ্বলছে, যেন সেখানে কোনো মায়া নেই, আছে কেবল এক প্রলয়ঙ্করী আগুন। ইনিই কৃষ্ণানন্দ, কালীঘাটের মহাশ্মশানের সেই কাপালিক, যার কথা অদ্রিকা শুনেছিল কিন্তু দেখা করার সাহস পায়নি। কিন্তু আজ তাকে ডাকতে হয়নি, মৃত্যুর গন্ধে তিনি নিজেই পথ চিনে এসেছেন। ছায়া অদ্রিকা গর্জন করে উঠল, কে তুই? আমার রাজত্বে কার অনুমতি নিয়ে ঢুকেছিস? কৃষ্ণানন্দ কোনো উত্তর দিলেন না। তিনি ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলেন। তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না, যেন তিনি বাতাসের ওপর দিয়ে হাঁটছেন। তিনি পকেট থেকে এক মুঠো সাদা ছাই বা চিতাভস্য বের করলেন। ছায়াটি অদ্রিকাকে ছেড়ে এবার কৃষ্ণানন্দের দিকে তেড়ে গেল। তার হাতগুলো লম্বা হয়ে গেল, নখগুলো ছুরির মতো ধারালো হয়ে উঠল। তোকে আমি চিবিয়ে খাব। কৃষ্ণানন্দ শান্ত গলায় মন্ত্র উচ্চারণ করলেন, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় ওই বিচ্চে জল জল অগ্নিশিখা ভস্মীভূত কুরু কুরু স্বাহা। তিনি হাতের ছাইটুকু সজলে ছুঁড়ে মারলেন সেই ছায়ামূর্তির দিকে। ছাইটা ছায়ার গায়ে লাগতেই এক বিভৎস দৃশ্য দেখা গেল। মনে হলো যেন ফুটন্ত তেলে জল পড়েছে। ছায়াটি যন্ত্রণায় ছটখট করতে লাগল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। আ! ছায়ার চিৎকার মানুষের মতো নয়, কোনো বন্য জন্তুর মতো। কৃষ্ণানন্দ ত্রিশূলটা মেঝের ওপর ঠুকলেন। সেই শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। ছায়াটি পিছু হটতে হটতে দেওয়ালের কোনায় চলে গেল এবং চোখের পলকে তরল হয়ে মেঝেতে মিশে গিয়ে মিলিয়ে গেল। ঘরটা এখন শান্ত, শুধু পোড়া মাংস আর ধূপের গন্ধ বাতাসে ভাসছে। কৃষ্ণানন্দ অদ্রিকার দিকে এগিয়ে এলেন। অদ্রিকা মেঝেতে পড়ে কাশছে, তার শরীর এখনও পুরোপুরি ফিরে আসেনি, কিছুটা স্বচ্ছ ভাব রয়ে গেছে। কৃষ্ণানন্দ তার কপালে হাত রাখলেন। একটা উষ্ণ স্রোত অদ্রিকার শরীরে প্রবেশ করল। অদ্রিকা অনুভব করল তার হৃৎস্পন্দন স্বাভাবিক হচ্ছে। তার শরীরের স্বচ্ছ ভাব কেটে গিয়ে আবার রক্তমাংসের রং ফিরে আসছে। উঠে বস মা। কৃষ্ণানন্দের গলাটা গম্ভীর, কিন্তু তাতে স্নেহের ছোঁয়া আছে। বড্ড দেরি করে ফেলেছিস, আর একটু হলেই তোকে আর খুঁজে পাওয়া যেত না। অদ্রিকা উঠে বসল। সে কাঁপছে। আপনি আপনি কে? ওটা কি ছিল? কৃষ্ণানন্দ ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বললেন, আমি কৃষ্ণানন্দ। তোর কপাল ভালো,
তোর বন্ধু সোহিনীর শরীরের দশা দেখে আমি বুঝতে পেরেছিলাম বিপদ কতটা গভীর, তাই আর দেরি না করে চলে এলাম। আর ওটা তোরই নেগেটিভ এনার্জি বা পাপ পুরুষ, যাকে ওই আয়নার প্রেতাত্মার রূপ দিয়েছে। তিনি বসার ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন, ঠিক যেখানে আয়নাটা টাঙানো ছিল। এখন সেখানে আয়না নেই, শুধু পেরেকের গর্ত। আয়নাটা কোথায়? তিনি প্রশ্ন করলেন। অদ্রিকা আমতা আমতা করে বলল, জানি না, এসে দেখি ওটা নেই, কিন্তু ওটা এখানেই আছে, আমি অনুভব করতে পারছি। কৃষ্ণানন্দ চোখ বন্ধ করলেন, বিড়বিড় করে কিছু একটা পড়লেন, তারপর চোখ খুলে বললেন, মায়া বিস্তার করেছে। ওটা নিজের জায়গা বদলায়নি, শুধু মানুষের দৃষ্টিশক্তিকে ধোঁকা দিচ্ছে। তিনি তার ঝোলা থেকে এক বোতল গঙ্গাজল বের করে দেওয়ালের দিকে ছিটালেন। জলের ফোঁটাগুলো দেওয়ালে লাগতেই বাতাস কেঁপে উঠল। চোখের সামনে থেকে পর্দা সরে যাওয়ার মতো দৃশ্যটা বদলে গেল। আয়নাটা সেখানেই ঝুলছে, সেই বিশাল ভিক্টোরিয়ান অভিশপ্ত আয়না। কিন্তু আয়নার কাচ এখন আর স্বচ্ছ নয়, ওটা রক্তবর্ণ ধারণ করেছে। কাচের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে সুহাসিনী দেবীর মুখ। কৃষ্ণানন্দ আয়নার দিকে তাকিয়ে বললেন, এ তো সাধারণ প্রেত নয়, এ যে পিশাচিনী, এ শুধু প্রাণ নেয় না, এ আত্মার অস্তিত্ব মুছে ফেলে। তিনি অদ্রিকার দিকে ফিরলেন, তার মুখটা এখন ভীষণ ধমধমে। শোন মা, সময় খুব কম, আজ অমাবস্যা, আজ রাত ৩:৩৩ হল ব্রহ্ম মুহূর্ত এবং শয়তানের প্রহরের সন্ধিক্ষণ। এই সময়ের মধ্যে যদি একে থামানো না যায়, তাহলে কাল সূর্যোদয়ের সাথে সাথে তুই শেষ হয়ে যাবি। তোর শরীরটা বেঁচে থাকবে, কিন্তু তার ভেতরে থাকবে সুহাসিনী। অদ্রিকা ডুকরে কেঁদে উঠল, আমাকে বাঁচান বাবা, আমি কি করব? আয়নাটা ভেঙে ফেলব? না, ধমক দিয়ে বললেন কৃষ্ণানন্দ, খবরদারও কথা ভাবিস না। এই মুহূর্তে যদি আয়নাটা ভাঙিস, তাহলে সুহাসিনী পুরোপুরি মুক্ত হয়ে যাবে। তখন সে আর আয়নার বন্দি থাকবে না, সে বাতাসের মতো ছড়িয়ে পড়বে। তখন তাকে আটকানো অসম্ভব হবে। তাহলে? কৃষ্ণানন্দ অদ্রিকার খুব কাছে এসে দাঁড়ালেন, তার চোখে চোখ রেখে বললেন, একটি উপায় আছে, কিন্তু সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমি সব করতে রাজি, শুধু বলুন কি করতে হবে। কৃষ্ণানন্দ বললেন, সুহাসিনী ১৯০৫ সালে কাল বদল করতে চেয়েছিল, অর্থাৎ এক শরীর থেকে অন্য শরীরে যাওয়া। সেই প্রক্রিয়া এখনও চলছে। ওই আয়নাটা হলো একটা পোর্টাল বা দরজা। সুহাসিনীর মূল আত্মা বা কোর ওই আয়নার ভেতরে তার পুরনো পোড়া কাসাদে লুকিয়ে আছে। তাকে মারতে হলে... তিনি থামলেন। অদ্রিকার বুকের ধরফরানি বাড়ল। তাকে মারতে হলে তোকে ওই আয়নার ভেতরে যেতে হবে। অদ্রিকা স্তব্ধ হয়ে গেল। আয়নার ভেতরে? কিন্তু ওটা তো অন্য জগৎ। হ্যাঁ, প্রেতলোক। তোকে সশরীরে ওই কাঁচের ওপারে যেতে হবে। সুহাসিনীর যে মূল মন্ত্রপুত কবচ বা আধার আছে, যেটা তাকে শক্তি দিচ্ছে, সেটাকে খুঁজে বের করে ধ্বংস করতে হবে। সেটা হতে পারে তার কোনো প্রিয় গয়না বা কোনো হাড় বা অন্য কিছু। অদ্রিকা কাঁপতে কাঁপতে বলল, আমি কিভাবে যাব? আর যদি ফিরতে না পারি? কৃষ্ণানন্দ একটা লাল সুতো বা কৌতুকা বের করে অদ্রিকার হাতে বেঁধে দিলেন। এই সুতোটা তোর সাথে আমার জগতের একমাত্র সংযোগ। যতক্ষণ এটা তোর হাতে আছে, ততক্ষণ তুই পথ হারাবি না। কিন্তু মনে রাখবি, ওই জগৎটা মায়ার জগৎ। ওখানে তুই তোর মৃত বাবাকে দেখতে পারিস, তোর ছোটবেলার স্মৃতি দেখতে পারিস, এমনকি নিজেকেও দেখতে পারিস, কিন্তু কোনো কিছুতেই বিশ্বাস করবি না। তোর লক্ষ্য হবে শুধু সুহাসিনীকে খুঁজে বের করা। তিনি ঝোলা থেকে একটা পুরনো মরচে ধরা লোহার পেরেক আর একটা ছোট হাতুড়ি বের করে অদ্রিকার হাতে দিলেন। এটা কি? অদ্রিকা জিজ্ঞেস করল। এটা শ্মশানের কফিনের পেরেক। এটা দিয়ে সুহাসিনীর হৃৎপিণ্ড বা তার শক্তির উৎসকে গেঁথে দিতে হবে, তবেই এই অভিশাপ কাটবে। কৃষ্ণানন্দ ঘড়ির দিকে তাকালেন। রাত ২টো বাজে। আর ১ ঘণ্টা বাকি। তৈরি হ, আমি এখানে বসে যজ্ঞ শুরু করব। আমার মন্ত্রের শক্তিতে আয়নার পথ খুলবে, কিন্তু ভেতরের লড়াইটা তোকে একাই লড়তে হবে। অদ্রিকা আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরের আগুনের শিখাগুলো যেন তাকে ডাকছে। এটা তার নিজের ফ্ল্যাট, তার নিজের বসার ঘর, কিন্তু আজ এটা নরকের দ্বার প্রান্ত। আমি তৈরি। অদ্রিকা উঠে দাঁড়ালো, তার চোখে জল, কিন্তু চোয়াল শক্ত। কৃষ্ণানন্দ মেঝেতে বসে যজ্ঞের কাঠ সাজাতে শুরু করলেন। তিনি বললেন, আর একটা শেষ সতর্কবাণী মা। অদ্রিকা তাকালো। আয়নার ভেতরে তুই যাকেই দেখিস না কেন, দয়া করবি না। সুহাসিনী ছলনাময়ী, সে তোর মায়ের রূপ ধরতে পারে, তোর প্রেমিকের রূপ ধরতে পারে। যদি তুই এক মুহূর্তের জন্য মায়া করিস, তাহলে তুই চিরকালের জন্য ওই কাঁচের দেওয়ালে বন্দী হয়ে যাবি, আর কোনো দিন বেরোতে পারবি না।
কৃষ্ণানন্দ আগুন জ্বালালেন। আগুনের শিখা দপ করে জ্বলে উঠেও তিনি উচ্চস্বরে মন্ত্র পাঠ শুরু করলেন। বসার ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আয়নার কাঁচটা কাঁপতে শুরু করল। ধীরে ধীরে কাঁচের কঠিন ভাবটা গলে গিয়ে জলের মতো তরল হয়ে গেল। একটা ঘূর্ণি তৈরি হলো আয়নার বুকে। কৃষ্ণানন্দ চিৎকার করে বললেন, যা মা, ঝাঁপ দে, এক্ষুনি। অদ্রিকা চোখ বন্ধ করল, এক গভীর শ্বাস নিল, তারপর দৌড়ে গিয়ে ঝাঁপ দিল সেই অভিশপ্ত আয়নার বুকে। কোনো কাঁচ ভাঙার শব্দ হল না। পুকুরে ঢিল ছুড়লে যেমন হয় তেমনই অদ্রিকা সেই তরল অন্ধকারে তললিয়ে তললিয়ে গেল। বসার ঘর এখন খালি, শুধু যজ্ঞের আগুনের সামনে বসে আছেন কৃষ্ণানন্দ, আর দেওয়ালে ঝুলছে সেই আয়না, যার ভেতরে এখন আর আগুন নয়, দেখা যাচ্ছে এক অন্তহীন কুয়াশাচ্ছন্ন জগৎ। অদ্রিকা এখন কাচের ওপারে, শত্রুর ডেরায়। তরল কাচের ভেতর দিয়ে শরীরটা গলে যাওয়ার অনুভূতিটা ছিল ঠিক বরফ শীতল জলে ডুবে যাওয়ার মতো। অদ্রিকার মনে হল সে অনন্তকাল ধরে এক অন্ধকার সুড়ঙ্গ দিয়ে নিচে পড়ে যাচ্ছে। তার চারপাশে হাজার হাজার প্রতিবিম্বের টুকরো ভেসে বেড়াচ্ছে। তার ছোটবেলার স্মৃতি, তার বাবা মায়ের মুখ, সোহিনীর হাসি, আর সেই সাথে কিছু অচেনা বিভৎস দৃশ্য। তারপর আচমকা এক বিশাল ধাক্কা। অদ্রিকা ছিটকে পড়ল শক্ত কিছুর ওপর। তার হাড়গোড় মরমর করে উঠল। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ পড়ে রইল, অপেক্ষা করল যন্ত্রণার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো ব্যথা অনুভব করল না। এই জগতে শরীরের নিয়ম খাটে না। সে ধীরে ধীরে চোখ মেলল। সে তার ফ্ল্যাটের বসার ঘরে নেই, কৃষ্ণানন্দ নেই, যজ্ঞের আগুন নেই। সে শুয়ে আছে এক বিশাল লম্বা বারান্দার মেঝেতে। বারান্দার মেঝে সাদা কালো বাবার ছকের মতো মার্বেল পাথর দিয়ে তৈরি, কিন্তু পাথরগুলো ফেটে গেছে, আর ফাটলের ভেতর দিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। অদ্রিকা উঠে দাঁড়াল। জায়গাটা আবছা কুয়াশায় ঢাকা। বাতাসের রং ধূসর, যেন এখানে কখনো সূর্য ওঠে না। বাতাসে একটা উৎকট গন্ধ, পোড়া কাঠ, ন্যাপথলিন আর পচা ফুলের এক অদ্ভুত মিশেল। এটা কোথায়? অদ্রিকা নিজের মনে প্রশ্ন করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। এখানে শব্দেও যেন বাতাসের ভারে চাপা পড়ে যায়। সে বারান্দার দুপাশে তাকাল। বিশাল বিশাল খিলান, বড় বড় থাম। এটা কোনো আধুনিক ফ্ল্যাট নয়, এটা সেই ১৯০৫ সালের চৌধুরী জমিদার বাড়ি। কিন্তু বাড়িটা অক্ষত নয়। দেয়ালগুলো কালো হয়ে আছে, যেন বিশাল কোনো অগ্নিকাণ্ড সবেমাত্র নিভেছে। পর্দাগুলো পুড়ে ঝুলে আছে, ঝাড়বাতিগুলো মেঝের ওপর ভেঙে পড়ে আছে। অদ্রিকার হাতে বাঁধা লাল সুতোটা হঠাৎ গরম হয়ে উঠল। সে হাতের দিকে তাকাল। কৃষ্ণানন্দের দেওয়া সুতোটা অন্ধকারে জোনাকির মতো জ্বলছে। সুতোর আলোটা একটা নির্দিষ্ট দিকে ইশারা করছে, বারান্দার শেষ মাথায়, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন। অদ্রিকা পা বাড়াল। তার পায়ের কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে সে কোনো নির্বাক সিনেমার বা সাইলেন্ট মুভির চরিত্র। হাঁটতে হাঁটতে সে দেখল বারান্দার দুপাশে অজস্র আয়না টাঙানো, কোনোটা গোল, কোনোটা চৌকো, কোনোটা লম্বা। অদ্রিকা ভয়ে ভয়ে একটা আয়নার দিকে তাকাল। আয়নায় তাকে দেখা যাচ্ছে না, তার বদলে দেখা যাচ্ছে অন্য দৃশ্য। একটি আয়নায় দেখা যাচ্ছে এক তরুণী বধূ আগুনে পুড়ছে, চিৎকার করছে। আরেকটি আয়নায় দেখা যাচ্ছে এক বৃদ্ধ লোক গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আরেকটি আয়নায় সোহিনীকে দেখা যাচ্ছে, সে পাগলের মতো নিজের হাত কামড়াচ্ছে। এরা সব সুহাসিনী দেবীর শিকার। এই আয়নাগুলো তাদের অথিত্য আত্মার কারাগার। হঠাৎ অদ্রিকার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমাদের বাঁচাও। অদ্রিকা চমকে উঠল। সে দেখল দেয়াল থেকে ছায়াগুলো জীবন্ত হয়ে বেরিয়ে আসছে। কালো ধোঁয়াটে মানুষের অবয়ব, তাদের চোখ নেই, মুখ নেই, শুধু হাঁ করা গহ্বর। তারা অদ্রিকার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। অদ্রিকা দৌড়াতে চাইল, কিন্তু লাল সুতোটা তাকে মনে করিয়ে দিল কৃষ্ণানন্দের সতর্কবাণী, মায়া, এগুলো সব মায়া, কোনো কিছুতেই বিশ্বাস করবি না। সে চোখ বন্ধ করে ছায়াগুলোর ভেতর দিয়ে দৌড়াতে শুরু করল। ছায়াগুলো তার গায়ে আছড়ে পড়ল, যেন ঠান্ডা বাতাসের ঝাপটা, কিন্তু তাকে আটকাতে পারল না। বারান্দার শেষ প্রান্তে একটি বিশাল কাঠের দরজা। দরজায় হাতির দাঁতের কারুকাজ করা, কিন্তু এখন তা পুড়ে ছাই রঙা হয়ে গেছে। দরজার ওপাশ থেকে ভেসে আসছে নূপুরের শব্দ, রুনঝুন রুনঝুন।
শব্দটা বড়ই মিষ্টি, কিন্তু এই মৃত্যুপুরীতে ওই শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর। অদ্রিকা পকেট থেকে সেই শ্মশানের লোহার পেরেকটা বের করে শক্ত হাতে ধরল। এই তার একমাত্র অস্ত্র। সে দরজায় ধাক্কা দিল। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বিশাল দরজাটা খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে অদ্রিকা থমকে গেল। বাইরে ধ্বংসস্তূপ, কিন্তু এই ঘরটা সম্পূর্ণ অটুট, যেন সময় এখানে থমকে গেছে। মখমলের লাল কার্পেট, দামি সোফা, দেয়ালে টাঙানো তৈলচিত্র, আর সিলিং থেকে ঝুলছে এক বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যার হাজারটা মোমবাতি জ্বলছে। ঘরটা সুগন্ধে মমো করছে, চন্দন আর গোলাতের গন্ধ। ঘরের ঠিক মাঝখানে একটি বিশাল পালঙ্ক, আর পালঙ্কের উল্টো দিকে সেই আয়নাটা। হ্যাঁ, অদ্রিকার ফ্ল্যাটে যে আয়নাটা ছিল সেই একই আয়না এখানেও আছে, কিন্তু এখানে আয়নাটা চকচক করছে নতুনের মতো। আয়নার সামনে একটি ড্রেসিং টেবিলে বসে আছে এক নারী, তার পিঠ অদ্রিকার দিকে। তার লম্বা কালো চুল পিঠ ছাপিয়ে মেঝেতে লুটুপুটি করছে। সে খুব ধীর লয়ে চুলে চিরুনি জ্বালাচ্ছে। এসেছিস তারে শেষ পর্যন্ত? নারীটির কণ্ঠস্বর মধুর, যেন কোনো জলতরঙ্গ বাজছে। আমি জানতাম তুই আসবি। রক্ত কখনো রক্তের ডাক উপেক্ষা করতে পারে না। অদ্রিকা সাহসে ভর করে বলল, সুহাসিনী দেবী। নারীটি খিলখিল করে হেসে উঠল। সে ধীরে ধীরে অদ্রিকার দিকে ঘুরল। অদ্রিকা প্রস্তুত ছিল কোনো কদাকার পোড়া মুখ দেখতে, কিন্তু তাকে অবাক করে যে মুখটা ফিরল তা অপরূপ সুন্দরী। টানা টানা চোখ, নিখুঁত নাক, দুধে আলতা গায়ের রং, কপালে সেই বিশাল লাল টিপ। তাকে দেখে মনে হচ্ছে না সে কোনো পিশাচিনী, মনে হচ্ছে সে সাক্ষাৎ দেবী। আমাকে দেখে হতাশ হলে? সুহাসিনী উঠে দাঁড়ালেন। তার পরনে বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না। তুই কি ভেবেছিলে, কোনো ডাইনি বুড়িকে দেখবি? বোকা মেয়ে, সৌন্দর্যই তো আমার শক্তি। এই রূপের জন্যই তো আমি মৃত্যুকে অস্বীকার করেছি। অদ্রিকা পেরেকটা উঁচিয়ে ধরল। তোর খেলা শেষ সুহাসিনী, আমি এসেছি তোর এই মায়া জগৎ ধ্বংস করতে। সুহাসিনী হাসলেন। তিনি হেঁটে অদ্রিকার দিকে এগিয়ে এলেন। ধ্বংস করবি তুই? একটা সাধারণ মেয়ে? তোর না আছে কোনো তন্ত্রের জ্ঞান, না আছে কোনো শক্তি। সুহাসিনী এত কাছে চলে এলেন যে অদ্রিকা তার গয়নার ঠুংঠাং শব্দ শুনতে পেল। তোর কি মনে হয় কৃষ্ণানন্দ তোকে বাঁচাতে পারবে? সুহাসিনী অদ্রিকার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন। ও তো নিজেও জানে না যে ও তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই আয়নার ভেতরে একবার ঢুকলে বেরোনোর পথ আর খোলা থাকে না। অদ্রিকা বলল, আমি বেরোতে চাই না, আমি তোকে শেষ করতে চাই। বেশ তো। সুহাসিনী হাততালি দিলেন। সাথে সাথে ঘরের পরিবেশ বদলে গেল। মোমবাতিগুলো দপ করে নিভে গেল। ঘরের সুন্দর আসবাবগুলো মুহূর্তের মধ্যে পচে গলে ছাই হয়ে গেল। সুহাসিনীর সুন্দর শরীরটা চোখের পলকে বদলে গেল। চামড়া খসে পড়ল, বেরিয়ে এলো পোড়া মাংস আর হাড়। সুন্দর চুলগুলো হয়ে গেল জট পাকানো সাপের বাসা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো। সেই অপরূপ সুন্দরী নারী এখন এক কঙ্কালসার বিভৎস রাক্ষসী। এই আমার আসল রূপ। সুহাসিনী গর্জন করে উঠলেন। তার গলার আওয়াজ এখন মেঘের গর্জনের মতো। ১৯০৫ সালের সেই রাতে আগুনে আমার এই দশা হয়েছিল, কিন্তু আমি মরিনি। আমি এই আয়নার ভেতরে নিজের রাজত্ব তৈরি করেছি। ঘরের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। দেয়াল থেকে বেরিয়ে এলো শত শত পোড়া হাত। ওদের দেখছিস? সুহাসিনী অট্টহাসি দিলেন। এরা আমার পরিবারের লোক। আমি এদের পুড়িয়ে মেরেছিলাম যাতে আমার শক্তি বাড়ে। এখন এরা আমার দাস। ধর ওকে। পোড়া হাতগুলো অদ্রিকার দিকে ধেয়ে এলো। অদ্রিকা পেরেকটা ঘোরাতে লাগল। যে হাতি তার কাছে আসছে, পেরেকটা ছোঁয়া মাত্রই সেগুলো ছাই হয়ে যাচ্ছে। কৃষ্ণানন্দ বলেছিল, তোর শক্তির উৎসকে নষ্ট করতে হবে। অদ্রিকা বিড়বিড় করল। সে ঘরের চারদিকে তাকাল। কোথায় সেই উৎস? সুহাসিনী তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু অদ্রিকার হাতে বাঁধা লাল সুতোটা আবার জ্বলে উঠল। সুতোটা ইশারা করছে ঘরের কোণায় রাখা একটা ছোট্ট সিন্দুক বা বাক্সের দিকে। সুহাসিনী অদ্রিকার দৃষ্টি অনুসরণ করলেন। তিনি বুঝতে পারলেন অদ্রিকা কি দেখছে। না, সুহাসিনী চিৎকার করে উঠলেন, তুই ওখানে যাবি না। তিনি ঝাঁপিয়ে পড়লেন অদ্রিকার উপর। তার পোড়া হাত দিয়ে অদ্রিকার গলায় টিপে ধরলেন। অদ্রিকা ছিটকে পড়ল মেঝেতে। সুহাসিনী তার বুকের ওপর চেপে বসলেন। তার মুখ থেকে লালা ঝরছে অদ্রিকার মুখে। অ্যাসিডের মতো সেই লালা অদ্রিকার গাল পুড়িয়ে দিল।
তোকে আমি এক্ষুনি খাবো, তোর তাজা মাংস আমার চাই। অদ্রিকা শ্বাস নিতে পারছে না, লোহার পেরেকটা তার হাত থেকে ছিটকে দূরে পড়ে গেছে। সুহাসিনীর নখগুলো তার গলায় বসে যাচ্ছে। মা! অদ্রিকার মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হল। ঠিক তখনই অদ্রিকার মনে পড়ল কৃষ্ণানন্দের কথা, নিজের ভয়কে জয় কর। অদ্রিকা দেখল দূরে পড়ে থাকা পেরেকটা জ্বলছে। সে সর্বশক্তি দিয়ে তার শরীর মুচড়ে দিল, পা দিয়ে সুহাসিনীর পেটে এক লাথি মারল। সুহাসিনী এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সামান্য টলে গেলেন। সেই মুহূর্তের সুযোগ নিয়ে অদ্রিকা গড়িয়ে গিয়ে পেরেকটা হাতে তুলে নিল। সুহাসিনী আবার তেড়ে এলেন। তোর সাহস কি করে হয়? অদ্রিকা এবার আর পালালো না, সে উঠে দাঁড়াল। তার চোখে এখন আর ভয় নেই, আছে জিজ্ঞাসা। তুই আমাকে আয়নায় ডেকেছিস, এটাই তোর ভুল হয়েছে সুহাসিনী, কারণ আয়না কেবল ছবি দেখায় না, আয়না সত্যকে উন্মোচন করে। অদ্রিকা দৌড় দিল, সুহাসিনীর দিকে নয়, সেই কোণে রাখা সিন্দুকটার দিকে। থাম! সুহাসিনী আর্তনাদ করে উঠলেন। অদ্রিকা সিন্দুকের কাছে পৌঁছে গেল। সিন্দুকটা খোলা, ভেতরে রাখা আছে একগোছা চুল আর একটি পুরনো পোড়া হাড়ের টুকরো। এগুলোই সুহাসিনীর আসল দেহাবশেষ, তার কোর। সুহাসিনী তার পেছনে এসে দাঁড়িয়েছে, তার লম্বা নখ অদ্রিকার পিঠ ফোড় পড়ে দেবার জন্য উদ্যত। অদ্রিকা বিন্দুমাত্র দেরি না করে হাতের সেই শ্মশানের পেরেকটা সজোরে গেঁথে দিল সিন্দুকের ভেতরে সেই হাড়ের টুকরো আর চুলের গোছার ওপর। খাটাং! শব্দটা কোনো সাধারণ আঘাতের শব্দ নয়, মনে হল যেন মহাবিশ্বের কোনো স্তম্ভ ভেঙে পড়ল। সুহাসিনী থমকে গেলেন। তার হাতটা অদ্রিকার পিঠের মাত্র 1 ইঞ্চি দূরে এসে থেমে গেল। তার মুখ দিয়ে এক আকাশ ফাটানো চিৎকার বেরিয়ে এলো, না! সেই চিৎকারে আয়নার জগৎ কাঁপতে শুরু করল। সুহাসিনীর সে গগনবিদারী চিৎকার থামার সাথে সাথেই আয়নার ভেতরে জগৎটা কোনো তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল। প্রথমে ফাটল ধরল সেই বিশাল প্রাসাদের ছাদে। বড় বড় পাথরের চাই খসে পড়তে লাগল, কিন্তু সেগুলো মাটিতে পড়ে শব্দ হচ্ছে না, বরং সেগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মতো। মেঝেতে যে মখমলে কার্পেট ছিল তা মুহূর্তের মধ্যে সাপের মতো কিলবিল করে ধুলোয় মিশে গেল। অদ্রিকা যেখানে দাঁড়িয়েছিল সেই পায়ের নিচের মাটিও কাঁপছে, মনে হচ্ছে প্রবল ভূমিকম্প হচ্ছে। সুহাসিনীর শরীরটা ছাই হয়ে বাতাসে মিশে যাওয়ার পর সেখানে পড়ে রইল শুধু একদলা কালো অন্ধকার। সেই অন্ধকারটা কোনো ব্ল্যাক হোলের মতো চুষে নিচ্ছে আশেপাশের সব কিছু। অদ্রিকা বুঝল পালানোর সময় শেষ হয়ে আসছে। সে তার হাতের দিকে তাকাল। কৃষ্ণানন্দের দেওয়া সেই লাল সুতোটা এখন আর জোনাকির মতো জ্বলছে না, ওটা এখন দপদপ করছে, যেন নিভে যাওয়ার আগে শেষ সংকেত দিচ্ছে। সুতোটা টান টান হয়ে আছে, যেন ও প্রান্ত থেকে কৃষ্ণানন্দ প্রাণবনে তাকে টেনে তোলার চেষ্টা করছেন। ফিরতে হবে, এক্ষুনি! অদ্রিকা চিৎকার করে উঠল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু দৌড়াবে কোথায়? যে দরজা দিয়ে সে এই ঘরে ঢুকেছিল সেই দরজাটা উধাও হয়ে গেছে। তার বদলে সেখানে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। চারদিকে শুধু কাঁচ ভাঙার শব্দ, ঝনঝন, করড়মোড়, ঝনঝন। শব্দটা এত তীব্র যে মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। আকাশটা যেটা এতক্ষণ ধূসর রঙের ছিল সেটা এখন ভেঙে পড়ছে। আকাশের গায়ে বিশাল বিশাল ফাটল, আর সেই ফাটল দিয়ে বৃষ্টির মতো ঝরছে কাঁচের টুকরো। এগুলো সাধারণ কাঁচ নয়, এগুলো ধারালো ফলার মতো ধারালো। অদ্রিকা দৌড়ানোর সময় এক টুকরো কাঁচ এসে তার কাঁধে বিঁধল। আহ! যন্ত্রণায় সে বসে পড়ল। হাত দিয়ে দেখল কাঁধ থেকে গলগল করে রক্ত পড়ছে। কিন্তু থামলে চলবে না, রক্তই এই জগতের একমাত্র সত্য। সে আবার উঠে দৌড়াতে শুরু করল। সুতোটা তাকে যেদিকে টানছে সেদিকে। কিন্তু পথটা সহজ নয়। প্রাসাদের লম্বা করিডোরটা এখন দুমড়ে মুচড়ে যাচ্ছে, দেওয়ালগুলো অদ্রিকার দিকে চেপে আসছে। হঠাৎ অদ্রিকার পায়ের গোড়ালি কেউ চেপে ধরল। সে চমকে নিচে টাকাল। মেঝের ফাটল থেকে বেরিয়ে এসেছে কয়েকটা পোড়া হাত। এগুলো সুহাসিনীর সেই দাসীদের আত্মা। তারা মুক্তি পায়নি, তাদের নেত্রী ধ্বংস হয়েছে, তাই তারা এখন এই ধ্বংসস্তূপের সাথে বিলীন হয়ে যাচ্ছে। আর তারা একা যেতে চায় না, তারা অদ্রিকাকেও সাথে নিয়ে যেতে চায়। যেতে দেব না, আমাদের সাথে আয়, অতল গহ্বরে! ছায়াগুলোর আর্তনাদ অদ্রিকার হাড় হিম করে দিল। হাতগুলো তার পা বেয়ে ওপরে উঠছে, তাদের স্পর্শে অদ্রিকার জিন্স পুড়ে যাচ্ছে, চামড়ায় ফোসকা পড়ছে। অদ্রিকা ছটফট করতে লাগল, ছাড়, আমাকে ছাড়! সে তার হাতের কাছে পড়ে থাকা একটা ভাঙা পাথরের টুকরো তুলে নিয়ে এসে এলোপাথারি আঘাত করতে লাগল ওই হাতগুলোর ওপর। কিন্তু হাতগুলো পাথরের নয়,
ধোঁয়ার। আঘাত করলেই সেগুলো আবার জোড়া লেগে যাচ্ছে। সুতোটা আরও জোরে টান দিল। অদ্রিকা বুঝল, বাস্তবে কৃষ্ণানন্দ অধৈর্য হয়ে পড়ছেন। পোর্টাল বা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মরিয়া হয়ে অদ্রিকা তার পকেট থেকে সেই শ্মশানের পেরেকের সাথে থাকা ছোট হাতুড়িটা, যেটা সে ফেলেনি, বের করল। সে সর্বশক্তি দিয়ে নিজের পায়ের কাছে মেঝের ওপর আঘাত করল। মেঝের পাথরটা ভেঙে ফাঁক হয়ে গেল। সেই ফাঁক দিয়ে ছায়াগুলো তলিয়ে গেল নিজের অন্ধকারের দিকে। অদ্রিকা মুক্ত। সে আবার দৌড় দিল। বাস্তব জগৎ, ফ্ল্যাটের বসার ঘর। কৃষ্ণানন্দের কপালে বিন্দু বিন্দু ঘাম। তার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। যজ্ঞের আগুনটা এখন আর স্বাভাবিক নেই। আগুনের শিখাগুলো সবুজ রঙের হয়ে গেছে এবং সেগুলো প্রায় ছাদ ছুঁই হয়ে গেছে। দেওয়ালে ঝোলানো আয়নাটা থরথর করে কাঁপছে। আয়নার কাঁচের ওপর অসংখ্য ফাটল ধরেছে। মনে হচ্ছে আয়নাটা ভেতর থেকে বিস্ফোরিত হতে চাইছে। কৃষ্ণানন্দ 2 হাতে সেই লাল সুতোটা ধরে আছেন। সুতোটা আয়নার কাঁচ ভেদ করে ভেতরে চলে গেছে। তার হাতের তালু কেটে রক্ত পড়ছে, কারণ সুতোটা এখন আগুনের মতো গরম। মালে, আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আয়নাটা ভেঙে যাচ্ছে, জলদি আয়। আয়নার ভেতর থেকে একটা বিকট গর্জন শোনা যাচ্ছে, আর সেই সাথে ফ্ল্যাটের জানলার কাঁচগুলো একে একে ফেটে যাচ্ছে। পট পট পট। আয়নার জগৎ। অদ্রিকা দেখতে পেল তার বেরোনোর রাস্তা। দূরে অন্ধকারের মাঝখানে একটা ছোট আলোর বিন্দু। ওটা তার ফ্ল্যাটের বসার ঘরের যজ্ঞের আগুন। কিন্তু সেই আলোর কাছে পৌঁছনোর রাস্তাটার সমতল নয়। সেখানে তৈরি হয়েছে এক দীর্ঘ সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গটা তৈরি হয়েছে লক্ষ লক্ষ ভাঙা আয়নার টুকরো দিয়ে। সুড়ঙ্গটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এর ভেতর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। অদ্রিকা থমকে গেল। এই সুড়ঙ্গের দেওয়াল, মেঝে, ছাদ সবই রেজারের মতো ধারালো কাঁচের তৈরি। এর ভেতর দিয়ে হামাগুড়ি দেওয়া মানে নিজের শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলা। কিন্তু তার পিছনে সেই প্রলয়ঙ্করী অন্ধকার ধেয়ে আসছে। ওই অন্ধকার তাকে স্পর্শ করলে তার অস্তিত্বই মুছে যাবে। রক্ত, রক্ত। অদ্রিকা বিড়বিড় করল। সুহাসিনী রক্ত চেয়েছিল। আজ আমি আমার রক্ত দিয়েই মুক্তির পথ কিনব। সে হাঁটু গেড়ে বসল, একটা গভীর শ্বাস নিল। তারপর সেই কাঁচের সুরঙ্গের ভেতর প্রবেশ করল। প্রথম স্পর্শেই তার হাতের তালু কেটে গেল। কাঁচের টুকরোগুলো তার চামড়া ভেদ করে মাংসে গেঁথে গেল। ওহ মাগো! অদ্রিকা চিৎকার করে উঠল, কিন্তু সে থামল না। সে কনুই দিয়ে ভর দিয়ে এগোতে লাগল। তার কনুই ছড়ে গেল, তার হাঁটু কেটে রক্তাক্ত হয়ে গেল। সে যত এগোচ্ছে তার পিছনে এক দীর্ঘ রক্তের দাগ তৈরি হচ্ছে। সুড়ঙ্গটা তাকে চেপে ধরছে। কাঁচের ফলাগুলো তার পিঠের পোশাকে টান দিচ্ছে, পিঠের চামড়া চিরে দিচ্ছে। যন্ত্রণায় অদ্রিকার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সেই জলও গালে শুকিয়ে যাচ্ছে উত্তাপে। আলোটা কাছে আসছে। সে দেখতে পাচ্ছে কৃষ্ণানন্দের অস্পষ্ট মুখ। সে শুনতে পাচ্ছে তার মন্ত্রপাঠ। ওং রিং রক্ষ চামুণ্ডে। আমি আসছি, অদ্রিকা গোঙাতে গোঙাতে বলল। তার শরীরটা এখন শরীরের মতো নেই, রক্তে ভেজা এক পিণ্ড। সুরঙ্গের শেষ প্রান্তে এসে দেখল পথটা বন্ধ হয়ে যাচ্ছে। আয়নার মুখটা ছোট হয়ে যাচ্ছে। এখনই বেরোতে না পারলে সে কাঁচের ভেতরেই আটকা পড়ে যাবে, যেমনটা পোকা আটকা পড়ে অ্যাম্বারের ভেতরে। সে তার শেষ শক্তিটুকু সঞ্চয় করল। কৃষ্ণানন্দ সুতোটা ধরে এক শেষ টান দিলেন। অদ্রিকা চোখ বন্ধ করে একটা মরণ ঝাঁপ দিল। তার শরীরটা কাঁচের সুরঙ্গ ভেদ করে ছিটকে বেরিয়ে এলো ফ্ল্যাটের বসার ঘরের মেঝেতে। বিস্ফোরণ। ঠিক যে মুহূর্তে অদ্রিকার শরীরটা আয়না থেকে বেরিয়ে বসার ঘরের মেঝেতে আছড়ে পড়ল, ঠিক সেই মুহূর্তে ধাড়াস! দেওয়ালে সে বিশাল ভিক্টোরিয়া আয়নাটা 1000 টুকরো হয়ে বিস্ফোরিত হল। যেন কোনো বোমা ফাটল ঘরের ভেতর। আয়নার কাজগুলো বুলেটের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। সোফা, টিভি, দেওয়াল সব কিছুতে গেঁথে গেল কাঁচের টুকরো। কৃষ্ণানন্দ অদ্রিকাকে আড়াল করার জন্য নিজের আলখেতনা ছড়িয়ে দিলেন। কাঁচের টুকরোগুলো তার পিঠে এসে বিঁধল, কিন্তু তিনি নড়লেন না। ঘরের আলো দপ করে নিভে গেল। তারপর জ্বলে উঠল ইমার্জেন্সি লাইট। সব শান্ত। পিন পতন নিস্তব্ধতা। শুধু যজ্ঞের নিভে যাওয়া আগুনের হিস হিস শব্দ। মেঝেতে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কাঁচের টুকরো, আর তার মাঝখানে পড়ে আছে অদ্রিকা। তার সারা শরীর রক্তে ভেজা, তার জামা কাপড় ছিঁড়ে ফালা ফালা। তার হাতের মুঠোয় এখনও ধরা আছে সেই লাল সুতোটা। কৃষ্ণানন্দ ধীরে ধীরে অদ্রিকার কাছে গেলেন। তিনি তার নাকের কাছে হাত রাখলেন। শ্বাস পড়ছে, খুব ক্ষীণ, কিন্তু পড়ছে। কৃষ্ণানন্দে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ঘরের চারদিকে তাকালেন। আয়নাটা আর নেই, দেওয়ালটা এখন ফাঁকা।
শুধু মেঝের ওপর পড়ে থাকা কাঠের ফ্রেমটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর ফ্রেমের সেই সাপ দুটো, ওগুলোর মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে দুই দিকে। অভিশাপ কেটেছে, কিন্তু তার দাম দিতে হয়েছে চড়া সুদে। হঠাৎ অদ্রিকা নড়ে উঠল। সে ব্যথায় কোকিয়ে উঠল, চোখ মেলার চেষ্টা করল, কিন্তু পারল না। কৃষ্ণানন্দ তার মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমিয়ে থাক মা, যুদ্ধ শেষ, সুহাসিনী আর নেই, তুই জিতেছিস। কিন্তু অদ্রিকা বিড়বিড় করে কিছু একটা বলতে চাইল। সোহিনী, সোহিনী। কৃষ্ণানন্দ বললেন, সোহিনীও ভালো হয়ে যাবে, মূল শেকড় উপড়ে ফেলেছিস, তাই বিষ আর থাকবে না। তিনি অদ্রিকাকে কোলে তুলে নিলেন। এই ঘর এখন যুদ্ধক্ষেত্র, এখানে থাকা যাবে না। তিনি যখন অদ্রিকাকে গিয়ে দরজার দিকে এগোচ্ছেন, তখন তার পায়ের নিচে কাঁচ ভাঙার শব্দ হল। করড়মর, করড়মর। মেঝেতে পড়ে থাকা একটা বড় কাঁচের টুকরোর দিকে কৃষ্ণানন্দের চোখ গেল। সে কাঁচের টুকরোয় কৃষ্ণানন্দের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রতিবিম্বটা হাসছেও না বা কাঁদছেও না, ওটা শুধু তাকিয়ে আছে। আর সেই কাঁচের টুকরোর ঠিক নিচ দিয়ে গড়িয়ে যাচ্ছে অদ্রিকার শরীর থেকে ঝরে পড়া এক ফোঁটা তাজা রক্ত। রক্তটা কাঁচের গায়ে লাগতেই কাঁচটা কালো হয়ে গেল এবং ধুলোয় মিলিয়ে গেল। অভিষিপ্ত আয়না তার শেষবারের মতো রক্ত পান করল, কিন্তু এবার সে আর কাউকে বন্দি করতে পারল না। সে নিজেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। অদ্রিকা বেঁচে গেল, কিন্তু তার শরীরের প্রতিটা দাগ তাকে সারা জীবন মনে করিয়ে দেবে। কিছু আয়না শুধু মুখ দেখায় না, কিছু আয়না দেখায় জীবনের ওপাশের মৃত্যু। হাসপাতালের আইসিইউ কেবিনে ভেন্টিলেটরের যান্ত্রিক শব্দটা একটানা বেজে চলেছে। পিপ পিপ পিপ। এই যান্ত্রিক ছন্দের সাথে পাল্লা দিয়ে চলছে অদ্রিকার বুকের ওঠানামা। অদ্রিকার জ্ঞান ফিরল ৩ দিন পর, কিন্তু জ্ঞান ফেরার প্রক্রিয়াটা সহজ ছিল না। প্রথমে মনে হলো সে গভীর জলের নিচ থেকে ভেসে ওঠার চেষ্টা করছে। চারপাশটা ধোঁয়াশা। চোখের পাতা খুলতে গিয়ে মনে হলো পাতার ওপর কয়েক মণ ওজনের পাথর চাপিয়ে রাখা হয়েছে। প্রথম যে অনুভূতিকা তার মস্তিষ্কে আঘাত করল তা হল যন্ত্রণা, অসহ্য তীক্ষ্ণ যন্ত্রণা। মনে হচ্ছে তার শরীরের প্রতিটি কোষে কেউ আগুনের ছ্যাঁকা দিচ্ছে। বিশেষ করে পিঠ, হাত এবং পায়ের তালুতে জ্বালাটা এত বেশি যে সে অস্ফুট আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। অক্সিজেনের মাস্কের ভেতর তার নিঃশ্বাস আটকে আসছিল। শান্ত হও মা, শান্ত হও। একটা পরিচিত গম্ভীর কিন্তু মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো। অদ্রিকা অনেক কষ্টে ঘাড় ঘোরাল। বেডের পাশে একটা কাঠের টুলে বসে আছেন কৃষ্ণানন্দ। তার সেই চিরচেনা রুদ্রমূর্তি আজ নেই। গেরুয়া আলখেল্লার বদলে পরনে সাধারণ সাদা ফতুয়া, কপালে চিন্তার গভীর ভাঁজ, চোখ দুটো রক্তজবার মতো লাল, যেন গত ৩ দিন তিনি এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেননি। তার ডান হাতে মোটা করে ব্যান্ডেজ করা। নার্স এসে অদ্রিকার স্যালাইনের গতি ঠিক করে দিয়ে গেল। কৃষ্ণানন্দ ইশারায় নার্সকে আশ্বস্ত করলেন। জল। অদ্রিকার গলা চিরে যেন এক টুকরো খসখসে শব্দ বেরোল। কৃষ্ণানন্দ ড্রপার দিয়ে কয়েক ফোঁটা জল তার ঠোঁটের ফাঁকে দিলেন। সেই সামান্য জলটুকু অদ্রিকার কাছে অমৃতের মতো মনে হল। সব শেষ? অদ্রিকা ফিসফিস করে জিজ্ঞেস করল। তার মনে এখনও সেই কাঁচের সুড়ঙ্গের বিভীষিকা, সেই ছায়ামূর্তিদের আর্তনাদ। কৃষ্ণানন্দ ম্লান হাসলেন। তার হাসিটা ক্লান্ত, কিন্তু তৃপ্তির। হ্যাঁ মা, সব শেষ। সুহাসিনীর অস্তিত্ব আর এই ইহলোকে নেই। সেই অভিশপ্ত আয়না এখন কেবলই একগাদা কাচের গুঁড়ো। পুলিশকে বলা হয়েছে গ্যাস সিলিন্ডার লিক থেকে বিস্ফোরণ হয়েছিল। তোর ফ্ল্যাটের বসার ঘরটা পুরো তছনছ হয়ে গেছে। দেওয়াল, আসবাবপত্র কিছুই আস্ত নেই, কিন্তু তুই বেঁচে আছিস, সেটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। অদ্রিকা চোখ বন্ধ করল। মনে পড়ল সেই শেষ মুহূর্তের কথা, কাঁচের সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে আসা, রক্ত এবং সেই চূড়ান্ত লাফ। আর সোহিনী? অদ্রিকার বুকের ভেতরটা ধক করে উঠল। হঠাৎ মনে হল সেই তো বেঁচে আছে, কিন্তু যার জন্য এই যুদ্ধ, সে কি আছে? কৃষ্ণানন্দ তার মাথায় আলতো করে হাত রাখলেন। চিন্তা করিস না, আজ সকালেই ওর জ্ঞান ফিরেছে। যে মুহূর্তটিতেই তুই আয়নাটা ভেঙেছিস, ঠিক সেই মুহূর্তেই ওর শরীর থেকে জ্বরটা উধাও হয়ে গেছে। ডাক্তাররা এটাকে মেডিকেল মিরাকল বলছেন, কিন্তু আমরা তো জানি আসল কারণটা কি। ও এখন সম্পূর্ণ সুস্থ। আইসিইউ থেকে ওকে কেবিনে শিফট করা হয়েছে। অদ্রিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল কষ্টের নয়, চরম সুস্থির। ও কি জানে কি ঘটেছিল? না,
কৃষ্ণানন্দ মাথা নাড়লেন। ওর স্মৃতি থেকে গত 1 মাসের ঘটনা সম্পূর্ণ মুছে গেছে। ও জানে সাধারণ ভাইরাল ফিভারে অজ্ঞান ছিল। ডাক্তাররা বলছেন পোস্ট ট্রোম্যাটিক অ্যামনেশিয়া। আমি বলি এটা ঈশ্বরের আশীর্বাদ। কিছু অন্ধকার স্মৃতি ভুলে থাকাই ভালো। ওকে এসব জানানোর দরকার নেই। সত্যটা জানলে ও নিজেকে অপরাধী ভাববে, সারাটা জীবন ভয়ে ভয়ে কাটবে। অদ্রিকা দীর্ঘশ্বাস ফেলল। সোহিনী ভালো আছে। সুহাসিনীর অভিশাপ আর তাকে ছুতে পারবে না। বন্ধুত্বের ঋণ সে শোধ করেছে নিজের রক্ত দিয়ে। আমার শরীর। অদ্রিকা নিজের হাতের দিকে তাকালো। হাত দুটো কোনোই পর্যন্ত ব্যান্ডেজে মোড়া। সাদা ব্যান্ডেজের ওপর দিয়েও রক্তের আভা দেখা যাচ্ছে। কাঁচের টুকরোগুলো বের করতে ডাক্তারদের টানা 5 ঘন্টা অপারেশন করতে হয়েছে, কৃষ্ণানন্দ বললেন। তোর পিঠে, হাতে এবং পায়ে কয়েকশো সেলাই পড়েছে। কাঁচগুলো তোর চামড়া ভেদ করে পেশি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ডাক্তাররা বলছিলেন এত রক্তক্ষরণের পর কোনো মানুষের বেঁচে থাকার কথা নয়, কিন্তু তুই তো সাধারণ মানুষ নস, তুই এখন একজন যোদ্ধা। তিনি একটু থামলেন, তারপর বললেন, দাগগুলো হয়তো থেকে যাবে মা, কিন্তু মনে রাখবি যোদ্ধার শরীরের দাগ তার অপূর্ণতা নয়, তার সাহসিকতার মেডেল। এই দাগগুলো তোকে মনে করিয়ে দেবে তুই হার মানিসনি। অদ্রিকা জানালার দিকে তাকালো। বাইরে বিকেলের সোনালি রোদ এসে পড়েছে হাসপাতালের সাদা দেওয়ালে। 3 দিন আগে সেই অভিশপ্ত প্রাসাদে দাঁড়িয়ে এই রোদটাকে মনে হয়েছিল অনেক দূরের স্বপ্ন। আজ সেটা বাস্তব। জীবন কত সুন্দর সেটা মৃত্যুর খুব কাছে না গেলে বোঝা যায় না। কৃষ্ণানন্দ উঠে দাঁড়ালেন। তিনি তার ঝোলাটা কাঁধে তুলে নিলেন। আমি এবার আসব মা। আপনি চলে যাবেন এখনই? অদ্রিকা ব্যগ্র হয়ে বলল। তার মনে হলো একমাত্র অভিভাবক তাকে ছেড়ে যাচ্ছে। আমার কাজ শেষ মা। তোর ফ্ল্যাটের ওই ধ্বংসাস্তূপের ওপর আমি শান্তি সস্তায়ন করেছি। ওখানে আর কোনো অশুভ শক্তি বাসা বাঁধতে পারবে না। কিন্তু আমাকে আবার হিমালয় ফিরতে হবে। আমার গুরু ডাক পাঠিয়েছেন। আপনার সাথে কি আর দেখা হবে না? কৃষ্ণানন্দ দরজার কাছে গিয়ে থামলেন। ঘুরে তাকালেন অদ্রিকার দিকে। দেখা হওয়ার প্রয়োজন যেন আর না পড়ে সেই কামনাই করি। তবে মনে রাখবি অদ্রিকা, অশুভ শক্তি যেমন আছে, শুভ শক্তিও আছে। তুই তোর রক্ত দিয়ে প্রমাণ করেছিস ভালোবাসার শক্তি ঘৃণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুই একা নস, তোর সাহসের মধ্যেই আমি বেঁচে থাকব। তিনি হাত তুলে আশীর্বাদ করলেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। অদ্রিকা একা শুয়ে রইল। তার শরীরের ব্যথাটা এখনও তীব্র, কিন্তু মনের ভিতরে সেই ভয়টা আর নেই। সে আয়নার ওপারের মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছে। সে জানে এই রাত পোহালেই নতুন সূর্য উঠবে, আর সেই সূর্য হবে বিজয়ের। শহরের কোলাহল থেকে একটু দূরে দক্ষিণ কলকাতার এক শান্ত পাড়ায় অদ্রিকার নতুন ফ্ল্যাট। ফ্ল্যাটটা খুব বড় নয়, কিন্তু খোলামেলা। দক্ষিণের বড় বারান্দা দিয়ে প্রচুর আলো বাতাস আসে। অদ্রিকা ইচ্ছে করেই এমন একটা বাসা নিয়েছে যেখানে অন্ধকার কোণ নেই, যেখানে ছায়া জমতে পারে না। পুরানো ফ্ল্যাটটা সে বিক্রি করে দিয়েছে। ওই ফ্ল্যাটের প্রতিটি ইঁটে যে স্মৃতি জড়িয়েছিল তা নিয়ে বেঁচে থাকা সম্ভব ছিল না। নতুন ফ্ল্যাটের অণ্ডসজ্জা খুব ছিমছাম। শুধু একটা অদ্ভুত নিয়ম আছে এই বাড়িতে, এখানে কোনো পূর্ণদৈর্ঘ্যের আয়না নেই। বাথরুমে একটা ছোট শেভিং মিরর আছে, আর ড্রেসিং টেবিলে একটা মাঝারি আকারের গোল আয়না। অদ্রিকা এখন আর ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে বসে থাকে না। সে সাজগোজ করে, কিন্তু নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুগ্ধ হওয়ার বা খুঁত ধরার সেই পুরনো নেশাটা আর নেই। সে এখন জানে সৌন্দর্য কাঁচের ওপর ভেসে ওঠা প্রতিবিম্বে থাকে না। আসল সৌন্দর্য থাকে বেঁচে থাকার লড়াইয়ে, মানুষের মনের গহীনে। সন্ধ্যা নামছে। অদ্রিকা শার্টের বোতাম লাগাতে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। আয়নায় তার পিঠের একটা অংশ আবছা দেখা যাচ্ছে। সেখানে একটা লম্বা আঁকাবাঁকা কাটা দাগ ঘাড় থেকে শুরু হয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। কাঁচের সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে আসার স্মৃতিচিহ্ন। শুধু পিঠেই নয়, তার হাতের তালুতে, পায়ে, শরীরের নানা জায়গায় ছড়িয়ে আছে সেই যুদ্ধের মানচিত্র। প্রথম প্রথম গোসলের সময় এই দাগগুলো দেখলে সে শিউরে উঠত, কান্নায় ভেঙে পড়ত। মনে হতো তার শরীরটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন আর ওঠে না। কাউন্সেলিং এবং সময়ের প্রলেপে সে মেনে নিয়েছে এই দাগগুলোকে। এই দাগগুলো তার দ্বিতীয় জন্মের স্বাক্ষর। কলিং বেল বেজে উঠল। অদ্রিকা চমকে বাস্তবে ফিরল। দরজা খুলতেই সোহিনী হুড়মুড় করে ঢুকে পড়ল। তার পরনে ঝলমলে সালোয়ার কামিজ, হাতে একগাদা শপিং ব্যাগ। সোহিনী এখন আগের চেয়েও বেশি প্রাণচঞ্চল।
উফ, যা জ্যাম রাস্তায়, মনে হচ্ছিল গাড়িতেই বুড়ি হয়ে যাব। চল, আজ লেট নাইট মুভি দেখতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোহিনী সোফায় ধপাস করে বসে পড়ে হইচই শুরু করে দিল। সোহিনী সম্পূর্ণ স্বাভাবিক। গত 6 মাসে তার কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। সে সেই ভয়াবহ দিনগুলোর কিছুই মনে রাখেনি। সে জানে না তার এই হাসির মূল্য হিসেবে অদ্রিকা তার শরীরের রক্ত দিয়েছে। সে জানে না তার বান্ধবী তার জন্যে যমদূতের সাথে লড়াই করে এসেছে। মাঝে মাঝে অদ্রিকা খুব ইচ্ছে করে সোহিনীকে সব বলে দিতে, চিৎকার করে বলতে ইচ্ছে করে, জানিস আমি তোর জন্যে কি করেছি? কিন্তু সে নিজেকে সামলে নেয়। সোহিনীর এই নির্ভেজাল হাসিটাই অদ্রিকার কাছে সবচেয়ে বড় পুরস্কার। সোহিনী ভালো আছে, এটাই তো সে চেয়েছিল। কিরে, এখনও দাঁড়িয়ে আছিস? আয়নায় নিজেকে দেখছিস বুঝি? হরে বাবা, তুই তো এমনিতেই সুন্দরী, আর কত দেখবি? সোহিনী হাসতে হাসতে বলল। অদ্রিকা আয়নার দিকে তাকালো। আজ সে আয়নাকে ভয় পায় না। সে সোজা আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরের প্রতিবিম্বটাও তার দিকে তাকিয়ে আছে, শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী। এবার আর কোনো দেরি হল না। প্রতিবিম্বের ঠোঁটে কোনো পৈশাচিক হাসি ফুটল না, চোখের মনি লাল হল না। না রে, আয়না দেখছিলাম না, দেখছিলাম নিজেকে। চল বেরোই। অদ্রিকা তার পার্সটা কাঁধে নিয়ে লাইট নেভাল। সোহিনী আগে আগে বেরিয়ে যাচ্ছে, কলকল করে বকছে অফিসের বসের নামে। অদ্রিকা দরজার কাছে এসে একবার থমকে দাঁড়াল। ড্রয়িং রুমের জানালার কাঁচের দিকে তার চোখ গেল। সেখানে বাইরের শহরের প্রতিফলন, ব্যস্ত শহর, গাড়ির হেডলাইটের সারি, মানুষ, জীবন। জীবন সত্যিই অদ্ভুত। কখনো তা ফুলের মতো সুন্দর, কখনো কাঁচের মতো ধারালো। কিন্তু ভাঙা কাঁচের উপর দিয়ে হেঁটে যারা পার হতে পারে, জীবন তাদেরকেই নতুন করে বরণ করে নেয়। অদ্রিকা দরজা বন্ধ করল। ফ্ল্যাটের ভেতরটা এখন শান্ত। ছোট গোল আয়নাটা শুধু দেওয়ালের একটা ল্যান্ডস্কেপ পেইন্টিং প্রতিফলিত করছে। সেখানে আর কেউ নেই, কোনো সুহাসিনী নেই, কোনো অতৃপ্ত আত্মা নেই, কোনো অভিশাপ নেই। আছে শুধু নীরবতা, প্রশান্তি এবং বেঁচে থাকার অনন্ত আনন্দ।